ভ্যাপসা গরমে উত্তপ্ত সূর্যের প্রচণ্ড তাপ মাথায় নিয়ে ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরল রোজা, রাজ আর শুভ। পুরাটা রাস্তা রোজা আর শুভ একে অপরের দিকে মনের অজান্তেই তাকিয়েছে কয়েক লক্ষবার। বাড়িতে এসেই তারা দেখল ড্রয়িং রুমে নোমান, সোহানা, রাজের আম্মার সাথে একজন দাড়িওয়ালা ভদ্রলোক বসে আছেন সোফায়। তার সামনে টি টেবিলে আপেল, কমলা, আঙুর আর চা রাখা। তারা চারজন চা খাচ্ছে আর কথা বলছে। হঠাৎ রোজার কানে এলো দাড়িওয়ালা ভদ্রলোক বলছেন, আমি ভেবেছি কোথাও মেয়ে দেখতে যাবা, তাই তড়িঘড়ি করে বাইক চালিয়ে এসেছি আপা, আর তুমি বলছো মেয়ে এ বাড়িতেই আছে। ভদ্রলোকটির বাইক কথাটা শুনে রোজা আর শুভ বাইরে তাকিয়ে দেখল একটা বাইসাইকেলের ন্যায় মোটরসাইকেল। রাজ বিশাল হাসি চেপে গিয়ে বলল, শুভ দেখ ভাই, এই হলো সিটি 100, তাও ভাঙ্গারি। এর থেকে একটা বাইসাইকেল চালালেও মান ইজ্জত বাঁচে। মামা একজন ব্যাংকার, টাকার তো আর অভাব নেই। একটা ভালো গাড়ি কিনতে পারে, তা না করে বিগত 20 বছর ধরে এই ভাঙ্গারি চালাচ্ছে। আমার মাঝে মধ্য মন চায় এটা কেজিতে বিক্রি করে বাদাম রেখে খায়। এই গাড়িকে আমার মামা বাইক বলে দাবি করে। যেখানে যাবে খুব প্রাউড ফিল করে বলবে, আমি বাইক ছাড়া পথ চলতে পারি না। আমার বাইকের মতো বাইক এখন হয় না। ভাই, তোর বাইকের মতো বাইক মামার থাকলে মামা কি বলতো কে জানে। এমনি চাটামে টিকতে পারি না বলেই রাজ হো হো করে হাসতে গিয়ে মুখ চেপে ধরল। শুভ নিঃশব্দে হেসে দিল। এই মুহূর্তে রাজের কথা শুনে শুভর প্রচণ্ড হাসি পেয়েছে। প্রচণ্ড জোরে হাসতে পারলে শান্তি পেত, কিন্তু ভেতরে রাজের মামা আছে। সে কি ভাববে, তাই শুভ হেসেই যাচ্ছে, কিন্তু শব্দ করছে না। রোজা ও হাসছে, মুখে হাত চেপে ধরে। রাজের কথাবার্তায় এমন হাসি আসবেই। রোজা বলে উঠল, রাজ ভাইয়া, আপনি না অহনার মতোই। অহনা আপনার মতোই প্রচণ্ড হাসায়। রাজ বলল, আমি জীবনে যতবার অহনার নাম শুনেছি, রোজা বিলিভ মি, আমার সুইজারল্যান্ড দেখার শখের থেকেও অহনাকে দেখার শখ বেশি। আমার একটাই কাজ, এইবার ঢাকা ফিরে আগে অহনার পা হতে মাথা পর্যন্ত অহনাকে দেখব। কই আছে ওই মেয়ের মাঝে যে রোজা সারাদিন অহনা অহনা করে। রোজা বলল, করব না কেন বলুন তো। অহনা আমার পাক্কা ফ্রেন্ড, জীবনের সবথেকে বিশ্বস্ত ফ্রেন্ড অহনা, আমার আপন কাকার মেয়ে, সে আমার আপন বোনই। জীবনে যা বলেছি অহনা রিস্ক নিয়ে সেটাই করেছে আমার জন্য। শুভ রাজকে চাপা কণ্ঠে বলল, তোর কপাল খুলছে ভাই, ভেতরে তোর মামা মনে হয় তোর বিয়ের ব্যাপারে কথা বলতে এসছে। যাক, এতদিনে তাদের চোখে পড়েছে তাদের ছেলে বড় হয়েছে। উইকেট পতনের জন্য রেডি হয়ে যা। এ ভাই, আমার লজ্জা করছে। শুভ বিরাট আকারে যেন অবাক বনে গেল। শুভর চোখে পৃথিবীর সবথেকে নির্লজ্জ মানুষের মুখে লজ্জা কথা শুনে শুভ ভীষণ আগ্রহ নিয়ে প্রশ্ন করল, তোর লজ্জার বিশেষ কারণটা কি? বিয়ের কথা ভেবে, বউ আমাকে আদর করবে ভেবে, মানে ফুলসজ্জার কথা ভেবে। রোজা আবার ও হেসে দিল। ভীষণ হাসি পাচ্ছে রোজার। রোজা হাসছে, টোলপাড়া গালের দিকে তাকিয়ে আছে শুভ। চাইলেও চোখ ফেরাতে পারছে না। তাই রোজার হাসি আটকাতে রাজকে বলল, আর একটা কথা ও বলবি না। তুই কথা বললে হাসি পাচ্ছে, আর এই মুহূর্তে হাসিতে খুব অসুবিধা হচ্ছে আমার। ভীষণ অসুবিধা হচ্ছে আমার। রাজ দুই ভ্রু উঁচিয়ে বলল, আসলেই সমস্যা হচ্ছে তোর, তাও আবার হাসিতে ভাবা যায় এগুলা রোজা। রোজা এবার আরো হাসছে। হেসেই যাচ্ছে,
যে হাসিতে শুভ আকৃষ্ট হচ্ছে আরও তীব্রভাবে। ঘরের মাঝে বিভিন্ন কথাবার্তা হচ্ছে রাজের বিয়ে নিয়ে। রাজের আম্মা বলছেন, বৌমা রোজাকে আমার খুব পছন্দ হয়েছে। মেয়েটা খুব ভালো তাই না? কত সহজে আমাদের সাথে মিশে গিয়েছে। সোহানা বলছে, মা রোজা খুবই ভালো মেয়ে। রোজাকে দেখেই আমি একটা জিনিস ভেবেছি বৌমা। কি ভেবেছেন মা? আমার রাজের সাথে রোজাকে বেশ মানাবে। আমরাও তো রাজের জন্য মেয়ে খুঁজছি। মেয়ে যখন ঘরেই এসে পড়েছে তো আর মেয়ে খুঁজে লাভ কি? কি বলিস নোমান তুই? মা রোজা মেয়ে হিসাবে ভীষণ ভালো, দেখতে খুব সুন্দরী। কিন্তু রোজাকে কথাটা কিভাবে বলবো? ভাববে দুদিনের জন্য বেড়াতে আর আমরা ওর বিয়ে দিতে চাইছি। আমাদের খারাপ ভাববে মা। বিয়ের কথা বলাতে ও খারাপ ভাববে কেন? মা তার একটাই কারণ, রোজা বিয়ে করতে চায় না। ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে বলে বাড়ি ছেড়ে পালিয়েছে। এখন বলো যে বিয়ের ভয় পালিয়ে বেড়াচ্ছে, তার বিয়ের প্রস্তাব দিল কি সে মানবে? উল্টা ভুল বুঝবে আমাদের। বিয়ে করতে চাইছে না কেন? ওর বাবা অনেক টাকাওয়ালা ফ্যামিলি পেয়ে এক বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছে, যেটা ওর পছন্দ নয়। আমার রাজ তো আর বুড়ো না। রোজা নিশ্চয়ই রাজকে পছন্দ করবে। সোহানা বলল, কিন্তু মা রাজ কি রোজাকে পছন্দ করে? ওরা দুজন দুজনকে পছন্দ করে কিনা সেটা না জেনে কিভাবে বিয়ের প্রস্তাব দিতে পারি? রাজ রোজাকে পছন্দ করে, এটা আমি শিওর। মা আপনার ভুলও হতে পারে। ভুল হলেও আমি রাজ আর রোজার বিয়ে দিতে চাই। মেয়েটাকে আমার রাজের সাথে মানাবে খুব। আচ্ছা মা, আমরা পরে এ ব্যাপারে কথা বলবো। রাজ হাঁ করে তাকিয়ে আছে শুভ আর রোজার দিকে, কেননা নিজের বিয়ের কথা যার সাথে হচ্ছে সে তার সামনে দাঁড়িয়ে আছে। লজ্জায় মরি মরি অবস্থা রাজের। রোজার দিকে তাকাতে পারছে না সে। রোজা বাকি ভাবছে রাজকে নিয়ে। পরিস্থিতিটা খুব বাজেভাবে সৃষ্টি হল। রোজার মুখের হাসি বিলীন, মুখ পুড়িয়ে তাকিয়ে আছে রাজের দিকে। রোজার মনে রাজের প্রতি বন্ধুত্ব ছাড়া কোনো ফিলিংস নেই, তাই বন্ধুসুলভ একজন মানুষের সাথে বিয়ের কথা ওঠাতেই রোজার ভীষণ মন খারাপ হল। আর রাজকে কিভাবে ফেস করবে বুঝতে পারছে না। শুভ তাকিয়ে আছে রোজার দিকে। নিজের একমাত্র প্রেমিকা আর নিজের একমাত্র বন্ধুকে খুব বাজে একটা ঘটনার সৃষ্টি হল। শুভ রোজাকে চোখের ইশারা করল, যার মানে শান্ত হও, কিছু ভেবো না, আমি আছি। রাজ একবার শুভর দিকে তাকাচ্ছে তো এবার রোজার দিকে। রাজ বুঝতে পারল রোজার ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। রাজ দ্রুত বলল, রোজা সো সরি, রিয়েলি সরি। আমি জানি না এসব, প্লিজ ভুল বুঝো না, প্লিজ সরি রোজা। শুভর দিকে তাকিয়ে বলল, ভাই রোজাকে বোঝা প্লিজ, আমি এসব কিছুই জানি না। শুভ রাজের পিঠে একটা থাপ্পড় মেরে বলল, আরে ইয়ার বিয়ের কথা হতেই পারে, এতে এত সিরিয়াস হওয়ার কিছুই নেই। এই বয়সে এসেও এত স্টুপিডের মতো ঘাবড়ে যাস কেন তুই? রোজা কিছুই মনে করেনি। কি মনে করবে? এখানে মনে করার কি আছে? জাস্ট বিয়ের কথা হচ্ছে তোদের। তুই অবিবাহিত, বিয়ের কথা হবে এটাই স্বাভাবিক তাই না? কি রোজা বলো, কিছু মাইন্ড করেছ? রোজা মাথা নাড়িয়ে বলল না। শুভ বুঝতে পারছে রাজ ভীষণভাবে গিল্টি ফিল করছে, রোজার সামনে রাজকে অসহায় মনে হচ্ছে। গলা খ্যাক করে শব্দ করে উঠল রাজ বাইরে থেকে।
ভেতরের মানুষগুলোকে জানান দিল বাইরে কারোর উপস্থিতি আছে। রাজের শব্দে ভেতর থেকে নোমান, সোহানা, রাজের মামা, রাজের আম্মা সবাই ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখল রাজ, শুভ আর রোজা ভেতরে প্রবেশ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাজের আম্মা বলে উঠল, আরে রোজা মা, কেমন ঘোরাঘুরি করলে? রোজা ও স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, জি আন্টি, খুব ভালো লেগেছে আপনাদের শহর। এই শহরে দেখার মতো অনেক কিছুই আছে। নোমান বলল, কি শালিকা, তোমার তাহলে ভালো লেগেছে? রোজা আবার ও স্বভাবসুলভ হেসে বলল, হ্যাঁ দুলাভাই, খুব ভালো লেগেছে। আমার তো এখানে থেকে যেতে ইচ্ছা করছে না। এটুকু বলেই শুভর দিকে তাকালো রোজা। শুভ ও চশমার আড়ালে আর চোখে তাকালো রোজার দিকে। শুভ এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁট চেপে ধরে তাকিয়ে আছে রোজার দিকে। এই চাহনির মানে শুধু এই দুজন মানুষই জানে। সোহানা বলল, শুভ এসো ভাই, বসো। ঘেমে কি অবস্থা তোমার? সব গরম দেখছি তোমার উপরেই পড়েছে। জি ভাবি, আজ প্রচণ্ড গরম পড়েছে। ঘেমে একবারে নিয়ে গিয়েছি প্রায়। এমনিতেও শীতকালেও প্রায় ঘেমে যায় আমি। সোহানা আবার বলল, রোজার মুখ দিয়ে মনে হচ্ছে এক্ষুনি রক্ত বেরিয়ে আসবে। এত লাল হয়েছে। রোদে গেলে তোর মুখ এমন হয়ে যায় কেন রোজা? মেকআপ করেছিস মনে হয়, তেমন লাগে দেখতে। শুভ বলল, মুখে আইস দিন ভাবি আপনার বোনকে। মুখ গরমে এমন হয়ে গিয়েছে। রাজের মামা বলল, বৌমা তোমার বোন হয়? জি মামা, আমার বোন, ওর নাম রোজা। আর এই ছেলেটি? ও হচ্ছে রাজের বন্ধু মামা, ওর নাম শুভ। শুভ আর রোজা দুজনেই বিনয়ের সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম মামা। মামা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম মামুনি আর বাবাজি। তোমরা কেমন আছো? শুভ আর রোজা দুজনেই একসাথে উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ। রোজা, মামুনি কোনো ক্লাসে পড়ো তুমি? বিবিএ। যাক আলহামদুলিল্লাহ, ব্যাংকে চাকরি হয়ে যাবে তোমার। চাকরি হলে আমাকে মোটা অঙ্কের একটা লোন দিও, একটা গাড়ি কিনব। রাজ আমার গাড়ি নিয়ে অনেক অপমান করে। ভেবেছি রাজকে বিয়ে দিব একটা চাকরি করা মেয়ে দেখে। আর বৌমাকে বলবো, মা একটা গাড়ি কিনে দাও। রাজের মামা যে ডিরেক্ট রাজের সাথে রোজার বিয়ের ইঙ্গিত দিল, সেটা বুঝতে কারো বাকি রইল না। রোজার মোটেও ভালো লাগল না কথাটা। কেননা সে রাজকে অমন চোখে দেখেই না। শুভ ছাড়া অন্য কারো সাথে এমন কিছু ভাবতেও রোজার অসহ্য লাগে। ভদ্রলোক চা খাচ্ছেন আর গাল চিবিয়ে বিভিন্ন কথা বলেই যাচ্ছেন। শুভ সাথে সাথেই রাজের দিকে তাকালো। রাজ ও শুভর দিকে তাকালো। রোজার বেশ অস্বস্তি ফিল হচ্ছে। শুভর কপালে কয়েকটা ভাঁজ পড়েছে। কপাল কুঁচকে তাকিয়ে আছে রাজের মামার দিকে। শুভ প্রচণ্ড রাগে ফেটে যাচ্ছে রাজের মামার এমন বিহেভে। রোজা শুভর দিকে তাকিয়েই বুঝতে পারছে শুভর রাগ হচ্ছে, কিন্তু মুখের অদল স্বাভাবিকই আছে। শুভ কাউকে বুঝতে দিচ্ছে না তার প্রচণ্ড রাগ হচ্ছে। নিজের প্রিয়তমার বিয়ের কথা শুনতে কারই বা ভালো লাগে। রাজ বলে উঠল, মামা, আমার শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুক নিব না, প্রয়োজনে শ্বশুরকে দেব। আপনার শ্বশুরকে বলুন জামাইকে একটা লেটেস্ট হুন্ডা কিনে দিতে। আমার শ্বশুর কিপটা আছে, বাবা জীবনেও দিবে না। তাহলে মামির নামে যে সম্পত্তি আছে চলুন বিক্রি করে দেই আমরা।
আমাদেরও তো হক আছে। তোমার মামি বলে দিয়েছে তার বাবার বাড়ি থেকে যেন 1 টাকার সুতাও না আনি। আর বলেছে তোমার কি কিছুর অভাব আছে? আমার যা আছে তা আমার ভাই খাবে। তাহলে আমার বউও তাই বলবে, যা আছে আমার বাপ ভাই খাবে, তাই না মামা? আমি একটু মশকরা করছিলাম আর কি বাবা। রোজা বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসি, প্রচণ্ড গরম লাগছে। রোজা উঠে চলে গেল ওয়াশরুমে, পানির ট্যাপ ছেড়ে আয়নায় নিজেকে দেখছে আর তপ্ত রোদে ভালোবাসার প্রহরের কথা ভেবে নিজেই হাসছে। আয়নায় নিজেকে দেখছে আর ভাবছে তাকে বোধহয় আজ একটু বেশি সুন্দর লাগছে। একভাবে আয়নায় তাকিয়ে নিজের চোখ, মুখ, ঠোঁট ভালোভাবে দেখছে। সব কিছুই যেন আজ অন্যরকম লাগছে। শুভর সেই প্রপোজ বারবার কানে বাজছে রোজার। মুহূর্তটা ভীষণ সুন্দর ছিল। মাথার উপর যে এত উত্তপ্ত সূর্য ছিল, ভীষণ রোদ ছিল, কোনটায় খেয়াল ছিল না দুজনের। রোজার মন আর মুখ থেকে হাসি যাচ্ছেই না। এরই মাঝে ওয়াশরুমের দরজায় বাইরে থেকে টোকা দিচ্ছে শুভ আর রোজার নাম ধরে ডাকছে। শুভর কণ্ঠ শুনেই রোজা যেন লজ্জায় মিহিয়ে গেল। তবে তার ভালো লাগছে শুভর উপস্থিতি। রোজা দরজায় কান লাগিয়ে পানির ট্যাপ বন্ধ করে বলল, কিছু বলবেন? দরজা খোলো। কিন্তু সমস্যা নেই, আমি ভেতরে আসব না। রোজা দরজা খুলে একটু মুখ বাড়াতেই শুভ রোজার দিকে সহির নয়নে তাকালো একবার। রোজার চোখে মুখে পানি চিক চিক করছে। চোখের কোয়া আর পাপড়ি পানিতে ভিজে ভারী সুন্দর লাগছে। রোজার 2 গাল রোদের তাপে লালবর্ণ ধারণ করেছে। রোজার এমন রূপ ও শুভকে ভীষণ আকৃষ্ট করছিল। রোজা নিচের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। শুভ বলল, আমি কি তোমায় স্পর্শ করতে পারি, মানে তোমার মুখে হাত দিতে পারি? সামান্য একটু মুখে হাত দিতেও এ যুগে কেউ পারমিশন নেই, সেটা শুভকে না দেখলে রোজা বুঝতই না। রোজার ধারণা ছিল এ যুগের ছেলেরা স্পর্শ করার উদ্দেশ্য হয়তো রিলেশন করে। রোজা চোখ তুলে শুভর দিকে তাকিয়ে হ্যাঁ সূচক বুঝাল। শুভ রোজার লাল হয়ে যাওয়া গালে আলতোভাবে আইস ঘষে দিচ্ছে। লজ্জা আর ভালো লাগা দুটোই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে রোজার। এই ভালো লাগা, ভীষণ ভালো লাগা, পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি। শুভর আঙুলগুলো আলতোভাবে ছুঁয়ে যাচ্ছে রোজার গালে। অনুভূতির গভীরে হারিয়ে রোজা চোখ বন্ধ করে আছে। অনুভূতিরা রন্ধে রন্ধে জেগে জেগে উঠছে। এক শীতল অনুভূতি রোজাকে মাতোয়ারা করে তুলছে। মেয়েরা স্বভাবগতই লাজুক প্রকৃতির। রোজার ইচ্ছা করছিল সেও শুভকে একটু ছুঁয়ে দিক। তার শুভকে আলতে পরশে মুখে হাত বোলাতে ইচ্ছা করছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। ইচ্ছাটা অপূর্ণ থাকায় ভেতরে ভেতরে ছটফট করছে রোজা। ভীষণ ইচ্ছা অপূর্ণ থাকার যন্ত্রণা কম পোড়াচ্ছে না রোজাকে, কিন্তু লজ্জার শক্তি এতই বেশি রোজা পেরে ওঠেনি। শুভ আস্তে করে রোজার কানে বলে গেল, সবাই ঘুমিয়ে পড়লে ছাদে এসো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। রোজা লাজুক হাসি দিয়ে ওয়াশরুমের ওয়ালে পিঠ ঠেকিয়ে যেন লজ্জা আর ভালো লাগায় মিশে যাচ্ছে। বুকের মাঝে হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে তার। শুভ কাছেই এলেই তার এই সমস্যাটা হয়। হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ যেন তীব্র গতিতে বেড়ে যায়। রোজার অস্থিরতা বেড়ে গেল বহুগুণ। শুভ তাকে কি বলতে চাইছে সেটা এক্ষুনি জানতে পারলে বোধহয় ভালো হতো তার।
কি সারপ্রাইজ দিবে? ভালোবাসার মাঝে অপেক্ষা সবথেকে যন্ত্রণার। সে যন্ত্রণায় পোড়াতেই কি শুভ তাকে অপেক্ষায় রেখে চলে গেল। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা। রোজার মনে হচ্ছে কয়েক জনম কেটে গিয়েছে। তার ইচ্ছা করছে হাতে কোনো জাদুটোনা থাকলে পৃথিবীর সবাইকে নিদ্রায় পাঠিয়ে শুভর সারপ্রাইজটা দেখত। সন্ধ্যার পরে সূর্য অস্তমিত হওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে নোমান, রাজ, শুভ মসজিদ থেকে বাসায় ফিরল। হাতে একগাদা চিপস আর চানাচুরের প্যাকেট একটা পলিথিনে মুড়িয়ে নিয়ে আসছে শুভ। বাসায় ঢুকে সোহানার হাতে দিয়ে বলল, ভাবি আপনার জন্য। সোহানা প্যাকেটটা হাতে নিয়ে বলল, তোমরা বসো, আমি চা নিয়ে আসি। নোমান রোজাকে ডাকল, মিস শালিকা কোথায়, আপনি এদিকে আসুন। রোজা এসে নোমানের পাশে বসল আর বলল, কি ব্যাপার দুলাভাই, আপনি আমাকে খুঁজছেন? নোমান বলল, আমরা এদিকে আছি, আর তুমি কোথায় বলো তো শালিকা, খুঁজে পাচ্ছি না। আমি আন্টির রুমেই ছিলাম দুলাভাই। ভাবছি রোজা নড়াইল তোমার বিয়ে দিয়ে রেখে দেই, তোমার আর ফিরে যাবার দরকার নেই। রাজ বলল, কি ব্যাপার ভাইয়া, সবাই রোজার বিয়ে নিয়ে পড়েছ কেন? বাচ্চা মেয়ে, ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? নোমান বলল, বিয়ের বয়স হয়নি, তোকে কে বলল? রোজা কি তোর মতো আদুভাই হবে নাকি? সোহানার খুব শখ ছিল অহনার সাথে রাজের বিয়ে দিবে, কিন্তু শালিকার নাকি আবার ওদিকে বিয়ে শাদী ঠিক হয়েছে। রোজা বলল, ভীষণ মানাতো কিন্তু দুলাভাই। রাজ ভাইয়া আর অহনা দুজনই মারাত্মক রকমের কিউট। আমি কিন্তু অহনাকে বলে দিব তোর বিয়ে ভেঙে দিয়ে রাজ ভাইয়াকে বিয়ে কর। কি রাজ ভাইয়া, আপনি রাজি তো? রাজ বলল, এই অহনার সামনে যেতেই আমার ভীষণ লজ্জা করবে। যতবার অহনার নাম শুনেছি কি জানি কি পরিমাণ সুন্দরী সে মহিলা। রোজা বলল, চোখ ফেরাতে পারবেন না। এরই মাঝে সোহানা চায়ের ট্রে হাতে নিয়ে ভেতরে প্রবেশ করল। শুভ এতক্ষণ চুপচাপ আছে, সবার কথা শুনছে, কোনো কথা বলছে না। তবে দৃষ্টি সব সময় রোজার দিকেই আছে। শুভর ও ইচ্ছা করছে না চোখের দৃষ্টি সরাতে। প্রেম ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যার উপর মায়া পড়ে যায় তার থেকে আর চোখই সরানো যায় না। এইদিকে রোজা ভীষণ ছটফট করছে রাত হবার। শুভ তাকে কি সারপ্রাইজ দিবে সেটাই দেখার জন্য অপেক্ষা করছে রোজা। সোহানা ভেতরে প্রবেশ করেই বলল, সবাই কথা বলছে, শুভর কোনো সারা শব্দ পাচ্ছি না যে। কি ব্যাপার শুভ ভাই, চুপ আছো যে? রাজ বলল, আসলে ও ভদ্র সাজার অভিনয় করছে শুভ, কিন্তু এতটাও ভদ্র নয়। শুভ এতক্ষণ পরে বলল, রাজকে উদ্দেশ্য করে, সেম টু ইউ ব্রো। সবাই চায় চুমুক দিয়ে বিভিন্ন গল্প করছে। সোহানা আবার ও বেশি করে কাঁচা মরিচ, পেঁয়াজ আর টমেটো কেটে চানাচুর আর মুড়ি দিয়ে মাখিয়ে নিয়ে এসছে। চা রেখে সবাই মুড়ি খেতে ব্যস্ত। নোমান বলল, সোহানা তোমার হাতে জাদু আছে, যা রান্না করো, যে খাবার রেডি করো সেটা যেন অমৃত। রাজ বলল, ভাবির হাতে জাদু আছে এটা সত্য, তবে খুব খারাপ কিছু রান্না করলেও ভাইয়া তার প্রশংসা করতে ভুলবে না। ভাবি স্পর্শ করলেই ভাইয়ার কাছে অমৃত হয়ে যায়। শুভ রাজের দিকে তাকিয়ে বলল, তোর মতো ফ্ল্যাটবাজ ছেলে কিভাবে বুঝবে ভালোবাসার অনুভূতি? ইটস কল্ড লাভ হিয়ার। সোহানা বেশ লজ্জা পেয়ে গেল। রোজা একটা বাটিতে করে রাজের আম্মার জন্য মুড়ি নিয়ে গেল।
রাজের আম্মা বলল, কি ব্যাপার রোজা মা, তুমি মুড়ি নিয়ে এসছো কেন? আন্টি অনেক মজা হয়েছে, খেয়ে দেখুন না। এসো খেতে খেতে গল্প করি রোজা মা। জি আন্টি বলুন। তোমার তো গ্রামে থাকার অভ্যাস নেই তাই না মা? না মানে বড় হয়েছি ঢাকায়, এই জন্য অভ্যাস নেই। নড়াইল অসুবিধা হচ্ছে না? না তো আন্টি, প্রথমবার ঢাকার বাইরে এসে আমার খুব ভালো লাগছে আন্টি, আপনাদের সাথে ভীষণ আনন্দে আছি আমি। তার মানে আমাদের সাথে থাকতে পারবে তুমি? হুম পারবো আন্টি, খুব পারবো। এরই মাঝে রাজ এসে বলল, রোজা তোমার ফোন এসছে। কে? অহনা মেবি। ভাবি বলল। রোজা ফোন কানে নিয়ে বেরিয়ে গেল। আরে অহনা, তোর উনি কেমন আছে? শুনেছি ভালো আছে। কেন, তুই জানিস না? না রে, আম্মুর সাথে কথা হয় শুধু উনার। সে কি শুধু তার শাশুড়ির সাথে কথা বলে? এমন কিউট বউটার মুখ দেখেনি। হ্যাঁ দেখেছে, কিন্তু সে নাকি বলেছে তার লজ্জা লাগে কথা বলতে। আম্মুর কাছে ফোন দিয়ে শুধু আমার কথা জিজ্ঞেস করে। সারাদিন ফোন করে সে। তুই ফোন দিতে পারিস না? আমার কাছে নাম্বার নেই। আর সে বলেছে একবারে সব কথা বাসর ঘরে বলবে। বাসর ঘরে রোমাঞ্চ করবে নাকি দেখবে? তুই যা কিউট দুলাভাইজান, দেখে জ্ঞান হারাবে। হুশ জ্ঞান না, ঘোড়ার ডিম হারাবে। সে কেমন লোক বলতো, বিয়ে ঠিক হয়েছে হবু বউ এর সাথে একটা বার কথা বলছে না। এ কেমন পুরুষ বলতো? আমার তার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে। সে গম্ভীর নাকি খোলা মনের? সে রোমান্টিক নাকি আনরোমান্টিক কিছুই বুঝতেছি না। বিয়ের আগে একবার কথা বলে নিলে ব্যাপারটা বোঝা যেত। এই রোজা, তুই এইবার ফিরে আয়ত। তুই থাকলে তোকে দিয়ে কথা বলাতে পারতাম, আমার তো খুব লজ্জা লাগছে। তোর কি সেই বেটার ফটক দেখে পছন্দ হয়েছে? মিথ্যা বলবো না, আমি ক্রাশ খেয়েছি দেখে। আহারে বেচারি। রোজা মজা নিস না ইয়ার। দেখ অহনা, ওই বেটা যতই সুন্দর হোক আমাদের রাজভাইয়ার থেকে সুন্দর না, কিন্তু রাজভাইয়াকে দেখেই ভেবেছিলাম তোর সাথে বিয়ে দিব। এমনকি সোহানা আপুরও সেই ইচ্ছা ছিল। বাট এরই মাঝে তোর বিয়ে ঠিক হলো। রাজ কি খুব কিউট নাকি রে রোজা? মারাত্মক সুন্দর। তুই দেখলেই জাস্ট ফিদা হবি। আহা রোজা, তোর হাবভাব ভালো মনে হচ্ছে না। ওই রাজের উপর ক্রাশ খাসনি তো আবার? রাজভাইয়ার উপর ক্রাশ খাওয়া দোষের কিছু নয়। তুই ক্রাশ খাবি পাক্কা। রাজের সাথে কি চলে রোজা তোর? নড়াইল গিয়ে প্রেমে পড়িসনি তো? রোজা শুভর মুখখান ভেবে হেসে দিল আর বলল, অহনা আমি তোকে সব বলবো। এখানে এসে আমার রাজপুত্রকে খুঁজে পেয়েছি। আই রিয়েলি লাভ হার। রোজার পেছনে রাজ দাঁড়িয়েছিল। ফোনের ভলিউম বেশ বেশি থাকায় রাজ কথাগুলো শুনল। কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হল রাজের ভেতরে। রাজের কাছে মনে হল রোজা তাকেই ইঙ্গিত করেছে। রাজের চোখ মুখে হঠাৎ এক ভালো লাগার সৃষ্টি হল। রাজ দ্রুত জায়গা ত্যাগ করল। হঠাৎ রাজের ফোন বেজে উঠল। ফোনের ওপাশ থেকে একজন নারী কণ্ঠ বলে উঠল, হ্যালো হ্যান্ডসাম। রাজ বেশ আশ্চর্য হয়েই বলল, কে আপনি? তোমার জানেমান হ্যান্ডসাম মানে? আকাশে বাতাসে শুধু তোমার রূপের প্রশংসা শুনছি। আমি যে তোমার প্রেমে পড়ে গেছি জানেমান।
আই লাভ ইউ। আরে আপু আসতে বলুন, বুকে ব্যথা করছে খুব। বলছি কি আপু, আপনার জামাই ভেবে কি আমাকে জানেমান বলছেন? ভুলে যেন কিস করে দিয়েন না। আরে জানু, প্রয়োজনে একটা কেন, 1000টা কিস দিব তোমায়। ওহ মাই গড, কোনো মহিলার পাল্লায় পড়লাম, মাফ করে দিন খালাম্মা। আমি একটা নিরীহ ছেলে, কি ক্ষতি করেছি আপনার? এইভাবে ভয় পাইতাছেন কে হবু জামাই? ভয় পামু না কেন? এই ধরনের মহিলা আমি ভয় পাই খুব। হবু জামাই ক্যাডা? আমার না রোজার। মানে আমার বোন রোজা আপনারে দেখে ক্রাশ খেয়ে আহত হয়ে আমাকে জানিয়েছে। তাকে দ্রুত প্রপোজটা করে দিন। আমি অহনা ইয়ার। আরে সুন্দরী, কি কপাল আমার। তুমি আমাকে ফোন দিয়েছ, আগে বলবা না? আমি কিন্তু ভয়ানক মহিলা, রাজ হ্যান্ডসাম। প্রবলেম নেই সুন্দরী বিয়াইন। তোমার প্রশংসা শুনতে শুনতে খাওয়া লাগে না আমার, তাই না জানেমান? ইয়েস জানেমান। দুজনে বেশ অনেকক্ষণ আড্ডা দিল ফোনে। রাজ ফোনে কথা শেষ করে দেখল রোজার কানে ডালিয়া ফুল গুজে রাখা। রাজ খানিকটা মুগ্ধ হয়েই তাকাল। শুভ তাকিয়ে দেখছে তার দেওয়া ডালিয়া ফুলটা রোজা কানে গুজেছে। শুভর মন চাইছে একটা ডালিয়া ফুলের ক্ষেত বানাতে। পৃথিবীতে মনে হয় ডালিয়া ফুলই সব থেকে বেশি সুন্দর। রাজ রোজার কান থেকে ফুলটা কেড়ে নিয়ে বলল, কি ব্যাপার রোজা, এই ফুলে কি আছে? খুব যত্ন করে নিয়ে বেড়াচ্ছ? বলেই রাজ ফুলটা নিয়ে দৌড় দিল। রোজার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস, তার জীবনের সবথেকে অমূল্য কোনো সম্পদ রাজের হাতে রয়েছে, আর রাজ সেটা নিয়ে ছিনিমিনি খেলছে। প্রায় শুকিয়ে যাওয়া ফুলটা এত দামি রোজার কাছে, যেন এর থেকে মূল্যবান কিছু রোজার জীবনে নেই। এই ফুলটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুল বলে মনে হচ্ছে রোজার কাছে। আসলে যে মানুষটা গুরুত্বপূর্ণ, তার দেওয়া সামান্য জিনিস ও ভীষণ গুরুত্বপূর্ণ, এটা একমাত্র যে ভালোবাসে সেই বুঝতে পারে। এত গভীরভাবে রোজা কাউকে ভালোবাসবে, সেটা শুভর সাথে দেখা না হলে বুঝতো না। রাজ ফুলটা একবার উপরে তুলছে আর একবার নিচে নামাচ্ছে, আর রোজা বারবার বলছে, প্লিজ ভাইয়া ফুলটা দিন। আপনি অন্য যা কিছু আছে নিয়ে নিন, তবুও এই ফুলটা দিয়ে দিন। রাজ রোজাকে খেপাতে বলে যাচ্ছে, উহু দেওয়া যাবে না, কি আছে এই ফুলে? এর রহস্য না জেনে ফুলটা দিব না। রোজা দুঃখী দুঃখী মুখে বলছে, দেখুন এটা কিন্তু ঠিক না। এই ফুলটা আমার প্রাণের থেকেও প্রিয় রাজ ভাইয়া। রাজ আরও সন্দিহানভাবে প্রশ্ন করছে, প্রাণের থেকেও প্রিয় যখন, তখন তো এটা নিয়ে একটু বেশি গবেষণা করতে হচ্ছে রোজা। ঠিক কি কারণে এই ফুলটা প্রাণের থেকে প্রিয়? রোজার মুখের কাদো কাদো অবস্থা, খুব ভীষণ কাকুতি মিনতি করে বলছে, রিকোয়েস্ট করছি প্লিজ রাজ ভাইয়া ফুলটা দিন না। রাজ হাত থেকে ও হাতে ছুঁড়ছে ফুলটা। এটা দেখে রোজার বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় জিনিস অন্যর হাতে থেকে নষ্ট হতে দেখা খুব একটা সহজ কথা নয়। শুভ রাজকে বলল, ভাই বাচ্চা মেয়ে কষ্ট পাচ্ছে, দিয়ে দে না। শুধু শুধু পেইন দিচ্ছিস কেন? রাজ বলল, নো ভাই, এই ফুল আমি দেবই না। এই ফুলের রহস্য কি আমি জানতে চাই। শুভ বলল, ভাই রোজা কিন্তু এবার কেঁদে দিবে, তার চোখের পানি সহ্য করতে পারব না। রাজ শুভর দিকে তাকিয়ে বলল,
এত দয়ালু কবে হলি যে কারো চোখের পানি সহ্য করতে পারবি না বলেই রাজ ছাদের দিকে ছুটে গেল। রোজা ও পিছে পিছে ছুটে গেল। শুভ বাধ্য হয়ে নিজেও গেল তাদের সাথে। রাজ ছাদের এদিক থেকে ওদিক থেকে ছুটছে আর রোজাও ছুটছে। শুভ ছাদের ওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তাদের ছোটাছুটি দেখছে। ছাদ দিয়ে বেশ কিছুক্ষণ ছোটাছুটির পর রাজ নিচে নেমে এলো। শুভ অসহায়ের মতো তাদের দৌড়াদৌড়ি দেখছে। রাজ নিচে গেলে রোজা নেচে নামতে গিয়ে পায়ের তালুতে জিনেরি ফুটে গেল। রাজ এতক্ষণে নিচে চলে গিয়েছে। ছাদের কাজ চলছে বলে জিনেরি ইট বালু এদিক সেদিকে ছড়ানো ছিটানো রয়েছে। তাড়াহুড়োতে রোজা খালি পায়ে ছুটে এসেছিল ছাদে। রোজা ব্যথায় আঁতকে উঠল সাথে সাথে। প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠে বসে পড়ল। শুভ দ্রুত এসে রোজাকে ধরল। রোজা ছাদে বসে পড়ল। শুভ ও রোজাকে ধরে বসে পড়ল। চোখ মুখ বন্ধ করে ছটফট করছে রোজা। শুভ দ্রুত রোজার পা দেখে বলল, ওহ মাই গড! মনের সবথেকে কাছাকাছি থাকা মানুষ যে পুরা মনের রাজত্ব করে, সে কোনো ব্যথা পেলে অপর পাশে থাকা মানুষটা বোধহয় বেশি ব্যথা অনুভব করে। শুভর মনের অবস্থা সেইম। কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। শুভর হাতের উপর রোজা যন্ত্রণায় নিজের শরীরের ভার ছেড়ে দিয়েছে। শুভ রোজাকে বলছে, প্লিজ একটু সহ্য করো, আমি এক্ষুনি এটা বের করে দিচ্ছি। শুভ রোজার পা থেকে জিনেরিটা এক টানে বের করল। রক্ত গড়িয়ে পড়ল সাথে সাথে। রোজার চোখ দিয়ে পানি পড়ছে। ব্যথায় সহির থাকতে পারছে না রোজা। পা ভীষণ ছটফট করছে তার। রোজার ফর্সা নরম পায়ে জিনেরি ফোটাতে মনে হচ্ছে শুভর হৃদয় ফুটেছে। শুভ রোজার পা চেপে ধরে বলল, সামান্য একটা ফুলের জন্য নিজের ক্ষতি করতে চাও? কি এমন ছিল ফুলে আমি তোমার জন্য এমন 1000টা ফুল এনে দিতাম রোজা। ব্যথা তুমি পেয়েছ তার থেকে ভীষণ বেশি ব্যথা আমার অনুভব হচ্ছে। রোজা ব্যথা দমিয়ে সহ্য করার চেষ্টা করে চোখ বন্ধ করে বলল, ওটা সামান্য নয়, আপনি এবং আপনার দেওয়া জিনিস দুটোই ভীষণ মূল্যবান আমার কাছে। প্লিজ কখনো কোনো জিনিস সামান্য বলবেন না। রোজা চোখ দিয়ে পানি ছেড়ে বলল, আপনাকে ভালোবাসি আমি শুভ, ভীষণ ভালোবাসি কেন জানি না। ব্যথায় ছটফট করা একটা মেয়ের মুখে ভালোবাসি শুনে শুভর চোখেও পানি চলে এলো। ছেলেরা সহজে কাঁদে না, তবে তারাও যে ইমোশনাল হয় না এটা ভুল কথা। ছেলেরা প্রকাশ করতে পারে না, তবে তাদের ভালোবাসা অনেক গভীর হয়। শুভ রোজাকে একদম বুকের সাথে মিশিয়ে নিল, এক হাতে রোজাকে আগলে ধরে বলল, ভালোবাসি পাগলিটা, কেঁদো না প্লিজ। আমি আছি তো, কোনো যদি সিস্টেম থাকতো তোমার সব ব্যথা নিজের ভেতরে নিয়ে নিতাম। শুভ রোজার ওড়নার এক সাইড ছিঁড়ে রোজার পা বেঁধে দিল। রোজা বলল, নতুন ওড়না কিনে দিয়েছেন, ছিঁড়ে ফেললেন। শুভ বলল, এমন 1000টা ওড়না দিব তোমায় আমার, শুধু তুমি চাই রোজা। পৃথিবীর কোনো কিছু তোমার থেকে মূল্যবান নয়। বেশ কিছুক্ষণ পরে রোজা পা তুলে দাঁড়াতে পারছে না। শুভ এক ঝটকায় রোজাকে কোলে তুলে নিয়ে নিচে গেল। রাজের আম্মা সহ সবাই ভীষণ অবাক। রাজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুভর কোলে রোজা, কিন্তু কেন? রাজের আম্মা বসে একটা ইসলামিক বই পড়ছিলেন। হঠাৎ এমন দৃশ্য থমকে গেলেন। রাজের চোখ রোজার পায়ের দিকে গেল। রাজ বলল, কি হয়েছে রোজার পায়ে? শুভ বলল,
তোর সাথে ছোটাছুটি করে পায়ে জিনেরই ফুটে গিয়েছে। রাজ মাথায় হাত দিয়ে বলল, ও শিট। রাজের আম্মা অতি ব্যস্ত হয়ে বললেন, এখানে বসিয়ে দাও বাবা। সোহানা শিঘ্রই এদিকে এসো। শুভ রোজাকে সোফাতে বসিয়ে দিল। রাজ পাশের বাসায় একজন ছোটখাটো ডাক্তারের কাছে গেল রোজার পায়ের প্রাথমিক চিকিৎসার জন্য। কিছুক্ষণের মাঝে ডাক্তার এসে রোজার পা স্যাভলন লাগিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে চলে গেল। রাজকে একটু তার আম্মা বকাঝকা করল। শুভ বলল, আন্টি ব্যাপার না, এতে রাজের দোষ নেই। শুভ রাজকে ভীষণ ভালোবাসে, যেন তার ভাই। রাজের জন্য এক জীবনের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে পারবে। রাজের মন খারাপ বা কেউ বকলে মেনে নিতে পারে না। রাজের নিজের কাছে ভীষণ খারাপ লাগছে তার জন্য রোজার এমন অবস্থা হল। শুভ রাজের কাঁধে হাত দিয়ে বলল, ডোন্ট ওরি ইয়ার, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। রাজ ভীষণ লজ্জিতভাবে রোজার হাতে ফুলটা ধরিয়ে দিয়ে বলল, সরি রোজা, আমি বুঝতে পারিনি যে একটা ফুল এতটা সিরিয়াস হতে পারে কারো জীবনে। আমার জন্য তোমার এতটা কষ্ট হচ্ছে। রোজা হেসে বলল, প্লিজ ভাইয়া, আপনি কষ্ট পাবেন না। আমার এখন একটুও ব্যথা লাগছে না, আমি একদম ঠিক আছে। রাজের আম্মা বলল, কেমন একটা কাজ হলো মা? আমাদের বাড়িতে এসে তোমার এমন একটা ক্ষতি হলো। আমার ঘুম হবে না আজ। সোহানা বলল, ভাববেন না তো মা আপনি। রোজা সকালেই ঠিক হয়ে যাবে। রাতে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। রোজার ঘুম আসছে না। আজই তার পায়ে এমন হতে হল। শুভর দেওয়া সারপ্রাইজটা তাকে দেখতেই হবে। কিন্তু কিভাবে যাবে সে? হাঁটতেই পারছে না। রোজা জানে শুভ এখনো ঘুমোয়নি। তার পায়ের এই অবস্থায় শুভ ঘুমোবে না। রোজা আস্তে করে বেরিয়ে এলো, এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। রোজার রুমের দরজা খোলার শব্দ শুনেই শুভ বেরিয়ে এলো। শুভকে দেখেই রোজা বলল, সারপ্রাইজটা। শুভ বলল, রোজা প্লিজ তুমি ঘুমিয়ে যাও। তোমার পায়ের অবস্থা ভালো না। পায়ে চাপ দেওয়া যাবে না। তোমাকে প্রতিদিনই সারপ্রাইজ দিব আমি। আজ ঘুমিয়ে যাও। রোজা খুব অভিমানী সুরে বলল, না, আমি এক্ষুনি দেখতে চাই। প্রেমিকার এমন আবদারে শুভ রোজাকে কোলে তুলে বলল, চলো, কোলে করেই নিয়ে যায়। হেঁটে তো যেতে পারবে না। ভালোবাসার মানুষের জন্য পৃথিবীর সব কষ্টই তুচ্ছ মনে হয়। রোজার পায়ের ভয়ানক ব্যথা ও রোজার কাছে তুচ্ছ মনে হচ্ছিল রোজার কাছে। শুভ তাকে কি বলতে চায়, কি সারপ্রাইজ দিতে চায় সেটা জানতে না পারলে পায়ের ব্যথার থেকে হাজারগুণ বেশি ব্যথা রোজার ভেতরে প্রলয়ের মতো শুরু হতো। শরীরের আঘাত ভালোবাসার মানুষের থেকে দূরে থাকার আঘাতের কাছে ভীষণ তুচ্ছ। প্রেমিকার মিষ্টি আবদার রাখতে প্রেমিক তার সব কষ্ট ভুলে প্রেমিকাকে কোলে তুলে নিল। লাভ পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার, এটাই আরেকবার প্রমাণিত হল এই দুজন ভালোবাসার মানুষের কাছে। পাজা কোলে শুভর গলা জড়িয়ে ধরে আছে রোজা। রোজার মুখে মিষ্টি হাসি। শুভ রোজাকে কোলে তুলে সিঁড়ি ভেঙে ছাদে উঠল। ছাদে উঠে স্নিগ্ধ আকাশের দিকে তাকালো শুভ। আকাশটা সম্পূর্ণ নীল। মাঝে মাঝে দুই এক খণ্ড সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আকাশ জুড়ে তারার মেলা। ক্ষয় হয়ে যাওয়া চাঁদটা সোনালি আলো ছড়িয়েছে ধরণীর বুকে। শুভ রোজার দিকে তাকিয়ে বলল, সৃষ্টিকর্তার কি নিখুঁত সৃষ্টি, তাই না রোজা? রোজা বলল, কিসের কথা বলছেন?
এই চাঁদকেই দেখো না, ক্ষয় হয়ে যাওয়া চাঁদটা একাই কিরণ ছড়াচ্ছে, পুরো পৃথিবী আলোকিত করে ফেলছে। এমন নিখুঁত সৃষ্টিকারী আবার নারীকে সৃষ্টি করেছেন। নারীকে ভাবলে আমি ভীষণ অবাক হয়ে যায়। আমাদের সৃষ্টিকর্তা কি সুন্দর আর নিখুঁত কারিগর। এই নারীর মাঝে সৃষ্টিকর্তা এমন কিছু দিয়েছেন যা পৃথিবীতে আর কারো মাঝে দেননি। একটা পুরুষ সব জায়গা হুঙ্কার ছাড়লেও কোনো না কোনো নারীর কাছে ফুটবল ভীষণ ফুটবল। কোনো না কোনো নারীর জন্য তার ভালোবাসার পাওয়ার জন্য মাথা নোয়াতে বাধ্য। এই নারীর প্রেমে আমি জীবনে প্রথমবার পড়েছি। এটাকে প্রেম বলবো নাকি মায়া বলবো সেটাও জানি না। কাউকে কেয়ার না করা, কারো কাছে বাধ্য না থাকা, এই ছেলেটা কেমন যেন আটকে গিয়েছে একটা নারীর মায়। এই আমার প্রথম সর্বনাশ আমি তোমার চোখে দেখেছিলাম। আমার জীবনের সবকিছু তুমি ছাড়া এলোমেলো হয়ে যাচ্ছিল। সব এলোমেলো হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সবকিছু আবার গোছাতে মনের কাছাকাছি তোমাকে প্রয়োজন। কেননা তোমাকে দেখার পর থেকেই সব এলোমেলো হয়েছে আমার। আমি যে তোমার কথা ভাবব না সেটা হচ্ছে না। আমার মন আমার কথা শুনছে না, সে তোমার কথায় বারেবার ভেবে যাচ্ছে। আমার মন হারিয়েছে রোজা তোমার ভালোবাসায়। আসলে এটা কি প্রেম নাকি মায়া? আমার মনে হয় এটা মায়া। প্রেম ক্ষণিকের জিনিস আর মায়া চিরস্থায়ী জিনিস। কারো প্রেম থেকে বেরোনো যায়, মায়া থেকে তো বের হওয়া যায় না। এই মায় ভালোবাসা। রোজা রোজা মুগ্ধ হয়ে শুভর কথা শুনে বলল, জীবনে ভালোবাসার এত সুন্দর ব্যাখ্যা আমি শুনিনি শুভ। আমি বুঝেছি এটাই সারপ্রাইজ ছিল। এবার নামিয়ে দিন আমায়। হাতে ব্যথা পাচ্ছেন তো? শুভ মৃদু হেসে বলল, ব্যথা পাচ্ছি, এটা কে বলল হুম? কিছু ব্যথা বরং আরো কমেছে তোমার কাছে আসাতে। এই তোমাকে কোলে তুলতে না পারলে বোধহয় ভীষণ এক কষ্ট থেকে যেত, আর থেকে যেত আফসোস। রোজা শুভর শার্টের কলার ঠিক করতে করতে বলল, সেটা তো বুঝেছি মিস্টার প্রেমিক, কিন্তু এই 53 কেজি ওজনের এই আমাকে কোলে তুলে এতক্ষণ ধরে রাখা সহজ কথা নয়। শুভ রোজার নাকে নিজের নাকে হালকা ঘষা দিয়ে বলল, মিস প্রেমিকা, আপনার এই প্রেমিককে এত ফুটবল ভাবা ঠিক নয়। নিজের প্রেমিকাকে সারা জীবন কোলে তুলে দাঁড়িয়ে থাকার সামর্থ্য আমার আছে। রোজা বলল, সারপ্রাইজটা তো পেয়ে গিয়েছি মিস্টার প্রেমিক, এবার তো নামিয়ে দিন। নো মিস প্রেমিকা, সারপ্রাইজ সামনে বহুদূরে। রোজা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে বলল, বহুদূর সে কোথায় মিস্টার প্রেমিক? আপনি আমার গলা জড়িয়ে ধরে রাখুন টাইটভাবে মিস প্রেমিকা। আপনার এই প্রেমিকের ছোট্ট আয়োজন আছে তার প্রেমিকার জন্য। শুভ রোজাকে নিয়ে রাজদের ছাদ থেকে পাশের ছাদে গেল। রোজা এটা দেখে ভীষণ অবাক হয়ে বলল, আরে এ কি করছেন? আপনার কষ্ট হচ্ছে আমি জানি, প্লিজ নামান। শুভ নেশা জড়ানো কণ্ঠে বলল, মিস প্রেমিকা, লাভ পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। এক এক করে কতগুলো ছাদ পার হয়ে গেল। রোজার জীবনে অনেক মুভি, নাটক, রিয়েল লাইফ কাপল দেখেছে, কিন্তু কখনো কোনো প্রেমিককে এইভাবে প্রেমিকাকে কোলে তুলে এক ছাদ থেকে আরেক ছাদ ভ্রমণ করতে দেখেনি। শুভ আসতে আসতে কত দূরে এসেছে তার ঠিক নেই। লাস্ট ছাদটায় এসে শুভ থেমে গেল। এই অচেনা শহরে শুভ এত আয়োজন কিভাবে করল? শুভ হাঁপিয়ে গিয়েছে।
যতই মুখে বলুক কষ্ট হচ্ছে না, কষ্ট কি না হয়ে যায়, তবুও এই কষ্ট যেন তুচ্ছ শুভর কাছে। শুভ রোজাকে ছাদে রাখা একটা ডিভানে বসিয়ে দিয়ে বলল, মিস প্রেমিকা একটু জিরিয়ে নেই। রোজা হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম। বাই দা ওয়ে, এখানে কেন এসেছি? শুভ রোজাকে পশ্চিম দিকে দেখালো। সেখানে তাকিয়ে রোজা অবাক। বিশাল বড় একটা ডালিয়ার ক্ষেত, চারদিকে শুধু ফুল আর ফুল। শুধু ফুলই তার সৌন্দর্য নয়। ফুলের ক্ষেতে লেখা উইল ইউ ম্যারি মি রোজা। রোজা খুশিতে মুখে হাত দিল। এমন জীবন্ত সারপ্রাইজ রোজা এর আগে দেখেনি। ভীষণ বড় ফুল ক্ষেত থেকে ফুল কেটে ফাঁকা ফাঁকা করে উইল ইউ ম্যারি মি রোজা লেখা। ভীষণ বড় ফুল ক্ষেতের মাঝে কতগুলো ফুল কেটে ফাঁকা করে লেখায় দূর থেকে ফুল ক্ষেতের লেখাটা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। রোজার মুখের হাসি দেখে শুভর মনে হচ্ছে তার পরিকল্পনা সাকসেস। পৃথিবীর সবথেকে সুন্দর মুহূর্ত প্রেমিকার মুখের হাসি। এই হাসি চাঁদের সৌন্দর্যের থেকেও সুন্দর। রোজা বলল, শুভ, এসব কিভাবে সম্ভব? এরই মাঝে একজন আধাবয়সী লোক উঠে এসে বলল, ভালোবাসলে সব সম্ভব ম্যাম। স্যার আপনাকে ভীষণ ভালোবাসে তাই সম্ভব। এটা আমাদের ফুল ক্ষেত, এখানে আরো অনেক ফুলের চাষ করি আমরা। বিভিন্ন প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসে এখানে। প্রেমিকরা প্রেমিকদের ফুল উপহার দিয়ে থাকে। স্যারও এসছিলেন আর বললেন আপনাকে সারপ্রাইজ দিতে চায়। স্যার রিকোয়েস্ট করল আমরা যেন মাঝ থেকে ফুলগুলো কেটে উইল ইউ ম্যারি মি লিখে দেই। স্যার কাটা ফুলগুলোরও দাম দিয়েছেন। আর এই ছাদটা আমারই। এই ফুল বাগান আমারই। অনেক অনেক শুভ কামনা ম্যাম আপনাদের জন্য। রোজা ছাদের আরেক কর্নারে তাকিয়ে দেখল কয়েকশ বেলুনের সমারোহ। ক্ষেত থেকে কেটে আনা ফুল ছাড়া বিভিন্ন ফুল দিয়ে সাজানো। প্রতিটা মেয়েই ফুল দেখে মুগ্ধ হয়। তাই তো শুভ প্রেমিকাকে খুশি করতে অচেনা শহরে দূর অজানায় প্রেমিকাকে ভীষণ সারপ্রাইজ দিল। এমন ভাগ্য বোধহয় কম মেয়ের জীবনেই আছে। ডিভানে বসে রোজা খুশিতে পাগল প্রায়। শুভ রোজার সামনে হাঁটু গেড়ে বসে বলল, সেদিন তপ্ত রোদে, কড়া রোদ্দুরে ঘামে চিপচিপে শরীরে তোমাকে চেয়েছিলাম। আজ আর পুরোটাই ভিন্নভাবে তোমাকে চাইছি। আজ নরম চাঁদের জ্যোৎস্নায় তোমাকে চাইছি। কড়া রোদ্দুর হোক, স্নিগ্ধ চাঁদের আলো হোক, সবকিছুতেই তোমাকে চাই রোজা। আমার জীবনের প্রথম প্রেম রোজা, প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, প্রথম চাওয়া কোনো নারী। রোজা দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, বছর পেরিয়ে কয়েকটা যুগ তোমার সাথে কাটাতে চাই রোজা। এই কাঁচা চুলের রং সাদা হওয়া পর্যন্ত তোমাকে চাই রোজা। টানটান চামড়া কুকড়ে ভাঁজ পড়া পর্যন্ত তোমাকে চাই রোজা। আমার জীবনের সব ভালো আর খারাপের সঙ্গী হিসাবে তোমাকে চাই রোজা। কখনো ভীষণ বিলাসিতা হয়তো দিতে পারবো না রোজা, তবে এক মুঠো প্রেম রোজ নতুনভাবে তোমাকে দিতে পারবো। ভীষণ বিলাসিতার হয়তো অভাব হবে, তবে ভীষণ ভালোবাসার অভাব হবে না রোজা। এই জায়গাটা হয়তো সাজেক ভ্যালি, নীলগিরি, হিমছড়ি বা সমুদ্রের মতো সুন্দর নয়। সামর্থ্য থাকলে এক্ষুনি সেখানে নিয়ে প্রপোজ করতাম তোমায়। কিন্তু রোজা ভালোবাসা প্রকাশের জন্য সঠিক মানুষটা হলে ভালোবাসার আলোতে সব জায়গাই সুন্দর।
আমি এলোমেলো ভাবে তোমাকেই চাইলাম, তুমি না হয় শব্দগুলো গুছিয়ে আমাকে আমার করে নাও। হবে কি আমার তুমি রোজা সারা জীবন এর মতো? রোজার মুখ আনন্দে চিকচিক করে উঠল। দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা। ঠোঁটে মৃদু মিষ্টি হাসি রোজার। ভীষণ আনন্দে রোজা নিজেকে সামলাতে পারল না। নিমিষেই ঠোঁট এগিয়ে নিল শুভর কপালে ছোঁয়াতে। কিছুটা এগিয়ে গিয়েও ফিরিয়ে নিল ঠোঁট লজ্জায়। সেটা করতে যাচ্ছিলাম এমনটা ভেবেই মুখে হাত দিয়ে নিজেকে লুকালো রোজা। পায়ে ভীষণ ব্যথা না হলে রোজা হয়তো এক লাফে ছাদ থেকে নেমে যেত, না হলে কোন দিকে দৌড় দিত তার ঠিক নেই। কি লজ্জাজনক ব্যাপার! রোজা একটা মেয়ে হয়ে নিজে থেকে প্রেমিকের কপালের ঠোঁট ছোঁয়াতে এগিয়ে গেল। কি ভয়ঙ্কর রকমের লজ্জা ছিল সেটা! হঠাৎ করে ব্যাপারটা ভেবে রোজা যেন লজ্জায় মরেই যাচ্ছে। হাতের মধ্য কতগুলো ফুল কচলিয়ে তার অবস্থা ভয়াবহ করে ফেলেছে। রোজা যত লজ্জা পাচ্ছে শুভ ততটাই মুগ্ধ হচ্ছে, মুগ্ধ হয়ে দেখছে রোজাকে। একটা মানুষ যখন মুগ্ধ হয় পৃথিবীর সব মুগ্ধতা যেন তার উপর উপচে পড়ে। এত মুগ্ধতা কোনো ছেলের মাঝে থাকে রোজা আগে কখনো দেখেনি। রোজা সব লজ্জা বিসর্জন দিয়ে তাকিয়ে আছে শুভর মুখের দিকে। শুভ পকেট থেকে সিম্পল একটা রিং বের করে রোজার হাতের আঙুলে পরিয়ে দিল। আলতোভাবে ধরে রেখেছে রোজার হাত। শুভর ইচ্ছা করছে এই সুন্দর আঙুলে ঠোঁট ছুঁয়ে দিতে। দেওয়াটা কি ঠিক হবে? যদিও এটা ভালোবেসে দেওয়া হবে, কিন্তু রোজা কি সেটা পজিটিভ মাইন্ডে নেবে? না না, এই অচেন জায়গা অচেনা শহরে মেয়েটা তাকে ভরসা করেছে অন্ধের মতো। তার বিশ্বাসের সামান্যটুকু অসম্মান করা যাবে না। রোজার চোখে একটুও খারাপ হতে চাই না শুভ। রোজার দুই হাত শক্তভাবে ধরে বলল, রোজা এই শক্ত বাঁধন অটুট থাকবে চিরদিন। আমি তোমার সেই প্রেমিক হতে চাই না রোজা, যেখানে ভালোবাসা প্রকাশ করতে চুমু দিতে হয়, হাগ দিতে হয় বা শরীরের খুব কাছাকাছি যেতে হয়। আমি মনের কাছাকাছি একটা ঘর বাঁধতে চাই আমাদের দুজনের জন্য, যেখানে থাকবে পবিত্রতা। রোজা এবার আরো ভীষণভাবে শুভর মায় আটকে গেল। রোজা ছলছল নয়নে তাকিয়ে আছে শুভর দিকে। আজ নিশ্চয় তার বাবা তাকে মেনে নিবে। শুভকে দেখলে তার বাবা আর রাগ অভিমান করে থাকতে পারবে না। এক্ষুনি ছুটে গিয়ে বাবাকে বলতে ইচ্ছা করছে, বাবা আমি আমার জন্য যোগ্য ছেলে খুঁজে পেয়েছি। তুমি চাইলে পরখ করে দেখতে পারো। রোজার হঠাৎ মন খারাপ ভালো করতে শুভ বলল, বাট তুমি চাইলে আমি আপত্তি করব না। তুমি চাইলে আমাকে কিস দিতেই পারো। এটা ভেবো না আমি খুব আনরোমান্টিক। এমন রোমান্টিক মোমেন্টে কিস দিতে মন চাইছে না এমন কিন্তু নয়। আমার আরও অনেক কিছুই ইচ্ছা করছে। তবে সেসব বিয়ের পরে আনলিমিটেড পাবে। তখন না না, এখন না, তখন না করলে কাজ হবে না। তখন হবে আনলিমিটেড আদর। মিস ইরহাম আহমেদ, রোজা বেবি। এখন চুমু দিল, আমার চরিত্র নিয়ে তোমার সন্দেহ হতে পারে। রোজা ভীষণ লজ্জা পেয়ে বলল, দেখুন আর কিছু বললে কিন্তু আরও লজ্জা পাও। শুধু আজ নয়, রোজই লজ্জা পাবে আমার সামনে। লজ্জা ছাড়া আমার সামনে না আসলে তোমাকে আদর করতে ভালো লাগবে না। ধ্যাতো, আমাকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে। কালই রাজকে বলবো তোমার আর আমার কথা। রাজ হবে আমাদের বিয়ের সাক্ষী। তোমার আর আমার বিয়ে কাল। মিস ইরহাম আহমেদ, রোজা।
আজ যে চুমুটা দিতে চাইছিলে কাল যেন চাওয়া না লাগে। আমি সিদ্ধান্ত নিয়েছি কালই বিয়ে করব আমরা। কালই বিয়ে। সময় চাও? না মানে? আজ রাত ভেবে দেখো কিন্তু। আমার মতো এই গরিবকে বিয়ে করলে কিন্তু বড়লোকদের মতো হানিমুন প্যাকেজ পাবে না। আমার লাগবে না সেসব। ভরসা রেখো রোজা। একদিন তোমাকে নিয়ে বিশাল লম্বা ট্যুর দিব। বিশ্ব ঘুরে দেখব এটা বলতে পারছি না, তবে কখনো বড়লোক হলে ভিন্ন কথা। তবে এই বাংলাদেশেরই তোমার দুই একটা পছন্দের জায়গা আর আমার দুই একটা পছন্দের জায়গা ঘুরে দেখব। সেটা কি বিশ্ব ঘোরার থেকে কম কিছু হবে? প্রিয়জনের সাথে প্রিয়জনের প্রিয় কিছু জায়গা তার হাত ধরে ভ্রমণ কি বিশ্বভ্রমণের থেকে কম আনন্দের হবে? ইস, ভাবতেই কি ভালো লাগে, তাই না? রোজা। রোজা বলল, আপনি আমার কাছে এই বিশ্ব। আমাকে এইভাবে আপনি আপনি করলে কি কখনো আমার সাথে ইজি হতে পারবে? তোমাকে ফ্রি হতে হবে আমার সাথে। আমাকে তুমি করো বলো। বলবো বিয়ের পর। না, এখনই বলো। তুমি হয়েছে। এটা কেমন তুমি সম্বোধন? সুন্দরভাবে কিছু বলো। এত জিদ করেন কেন? সরি করো কেন? আমাকে এইবার নিয়ে চলো তাহলে। শুভ আবার রোজাকে কোলে তুলে নিয়ে বাসার দিকে রওনা হল। এই দিকে রাজ ভেবে রেখেছে সে কাল রোজাকে তার ভালো লাগার কথা জানাবে, ভালোবাসার কথা জানাবে। রোজার উত্তরটা শুনে সে শুভকে জানাবে। রোজার জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছে। অপেক্ষা করছে পরের দিন সকালের। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে সোফায় বসে চা খাচ্ছে। রাজ বলল, শুভ, আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। বাহ, ভালো তো। মারাত্মক একটা খাওয়া পাচ্ছি, তাই তো। ইয়েস ব্রো। তবে আমাদের হানিমুন প্যাকেজটা তোর দিতে হবে। রোজা বলল, উনি বড়লোক হলে নিশ্চয়ই দিবে। রাজ বলল, বড়লোকের বেটাকে বলছো বড়লোক হলে দিবে? কে বড়লোক? আমাদের আয়ান কোম্পানির মালিক। কে কি বড়লোক ছাড়া অন্য কিছু বলে? সে হলো কোটিপতি রোজা। শুভ বলল, একটু বেশি বলা হচ্ছে না রাজ? এত বাড়তি কথা বললে কিন্তু হানিমুন প্যাকেজ দিব না। রোজা বলল, সোহানা আপু, এইবার আমাকে ফিরতে হবে। অনেক দিনই তো রইলাম। এইবার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তাছাড়া অহনা তার বিয়ে। আমি ছাড়া বেচারি বিয়ে করবে না। সোহানা বলল, আঙ্কেলের মাথা থেকে সে ভূত নেমেছে। সেই বুইরা। খবর নিয়েছি, বিয়ে ভেঙে গিয়েছে। এখন নিশ্চিন্তে যেতে পারব। তাহলে আর 7 দিন লেট কর। একসাথেই যাব। ওকে আপু, ডান। সেদিন দুপুরে শুভ ঘুমিয়েছিল। বাড়ির বাকি সবাইও ঘুমিয়েছিল। রোজা একা একা বসে টিভি দেখছিল। তখন রাজ এসে পাশে বসল রোজার। রাজ কিছুক্ষণ রোজার দিকে তাকিয়ে বলল, এ রোজা, কাউকে ভালো লাগে তোমার? আই মিন বিশেষ কেউ যাকে ভালোবাসতে পারবে? রাজ ভাইয়া, আই এম ইন লাভ। আপনাকে আজই বলতাম। আই নো রোজা, বাট তুমি নিজে বলো। শুভ আমাকে ভালোবাসে। রাজ হো হো করে হেসে বলল শুভ। রোজা বেশ অবাক হয়ে বলল, হাসছেন কেন?
হাসির কি বললাম? আমি তো একটা সিরিয়াস কথা বললাম ভাইয়া। বিকজ ও তেমন কিছু বললেও সেটা ফ্লার্ট করেছে। নো, ও আমাকে ভালোবাসে। কথাটা রোজা কনফিডেন্স এর সাথে বলল। তখন রাজের মন ভিন্ন কথা বলল। রাজের পরাণ কাঁপছে কিছু হারানোর ভয়। চোখ মুখ ফ্যাকাশে করে বলল, আর তুমি? আমি শুভকে ছাড়া বাঁচব না রাজ ভাইয়া। আমার জীবনের প্রথম প্রেম শুভ। আমি ভালোবাসার মানে বুঝেছি শুভর থেকে। শুভ আমায় ভীষণ ভালোবাসে। রাজের ভেতরে এক তুফান শুরু হল। অনেক কিছু ভেবে এসেছিল রাজ। জীবনে প্রথমবার সে এত বেশি সিরিয়াস ছিল। চোখে পানি চলে এসছে কিন্তু নিজেকে সামলে নিল রাজ। বারবার চোখের পলক ফেলে পানি আড়ালের চেষ্টা করে বলল, শুভর ফিয়ন্সি আছে রোজা। ও আমার সামনেই ওর বাবার সাথে বিয়ে নিয়ে কথা বলে। দেখো শুভ অনেক ভালো ছেলে। তোমার জন্য শুভ বেস্ট ছেলে হলো যদি না ওর ফিয়ন্সি না থাকত। একটা ভরসা থাকত যদি এটা ওর ফ্যামিলির ঠিক করা পাত্রী হতো। এই মেয়েকে শুভ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। সেই ছোটবেলা থেকেই ভালোবাসে। একটু বড় হয়েই ওর আম্মুকে বলেছে। ওর আম্মু ওর বাবাকে বলেছে। ওর বাবা সেই মেয়ের বাবার সাথে কথা বলে বিয়ে ঠিক করে রেখেছে। শুভ সেই মেয়ের জন্য কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত। ভীষণ ভালোবাসে শুভ সেই মেয়েকে। সেই মেয়েকে বিয়ে করা শুভর স্বপ্ন। কোটিপতি বাবার একমাত্র ছেলে। ছেলে যা দাবি করে এনে দেয়। তুমি যখন শুভকে ভালোবাসো আমি কথা বলে দেখব ওর সাথে। ডোন্ট ওরি রোজা। সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এটুকু বলেই নিজের যন্ত্রণা আড়াল করতে রাজ উঠে চলে গেল। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে রোজার। ভীষণ ভূমিকম্প হচ্ছে মনের ভেতর। এত বড় বেইমানি, এত বড় ধোঁকা শুভ তাকে কিভাবে দিল? মাথার ভিতর ঘুরাচ্ছে রোজার। ভীষণ কান্না পাচ্ছে রোজার। টপ টপ করে চোখের পানি পড়ছে। এখানে ভালোভাবে কান্না করার উপায় নেই তার। এটা পরের বাড়ি। আজ তার বিয়ে হওয়ার কথা ছিল শুভর সাথে। কিভাবে ঠকে গেল ভেবেই কষ্টে বুক ফেটে যাচ্ছে রোজার। এক সেকেন্ড দেরি না করে নিজের বাবার কাছে রওনা দিল। বেঈমানরা কি এমনই হয় মিস্টার আয়ান আহমেদ শুভ? বেঈমানদের অভিনয় কি এতই নিখুঁত হয়? কারো মনে ভালোবাসার দাগ কেটে সীমাহীন কষ্ট উপহার দেওয়ার মাঝে পৈশাসিক আনন্দ আছে, তাই না? কারো চোখের পানি কতটা ভয়াবহ যন্ত্রণায় বের হয় আপনি কি জানেন? কত বিষাক্ত যে যন্ত্রণা। এখন কি হ্যাপি আপনি? আমি শুধু এটুকু জানতে চাই এখন কেমন লাগছে আপনার? না মানে আপনি হ্যাপি তো? আমার সাথে ফ্লার্টিং করে আপনি কতটুক হ্যাপি? আপনার ফিলিংসটা এখন কেমন শুধু এটুকু জানতে চাই। নিশ্চয় অনেক হ্যাপি আপনি। ভালোবাসার অভাবে বাড়ি ছেড়ে পালিয়ে আসা একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে ঠিক কতটুক আনন্দ পেলেন? কারো মন ভাঙতে পারার আনন্দ কেমন হয় মিস্টার আয়ান আহমেদ শুভ সেটা আপনার থেকে শিখতে হবে। আপনি কেন ঠকালেন এটা জানতে চাইব না আর আমি। জেনে কি লাভ, হয়তো শোনাবেন কোনো মিথ্যা গল্প। আবারও জড়াবেন কোনো মিথ্যা ভালোবাসার গল্পে। তাই কিছুই জানতে চাইব না। কেননা যে ঠকায় তার কাছে কোনো প্রশ্নের উত্তর থাকে না।
তার উদ্দেশ্য ঠক, অসৎ আর মিথ্যায় ভরপুর। আমি চলে যাচ্ছি। আয়ান আহমেদ শুভ। এই চোখের পানির মূল্য কোনোদিন চাইব না। এর মূল্য কেউ দিতে পারে না। এটা একান্ত আমার করে নিয়ে গেলাম। পৃথিবীর মানুষ বড্ড নিষ্ঠুর, বড্ড হৃদয়হীন। চার দেওয়ালের বাইরে না বেরোলে আজ বুঝতেই পারতাম না। অপূর্ণতায় ঘেরা এই ভালোবাসা নিজের ভেতর লালন করব আমি। আমার সবটা জুড়ে ভালোবেসেছিলাম আমি আপনাকে। আপনার সবটা মিথ্যা ছিল, কিন্তু আমার সবটা সত্য ছিল। কখনো ভাবিনি জীবনে এতটা কষ্ট আসবে। আমার জীবনটা একদমই নষ্ট হয়ে গেল। চলে যাচ্ছি আমি। আপনার বিবাহিত জীবনের অনেক অনেক শুভেচ্ছা শুভ। চিঠিটা পড়ে ভীষণ অবাক হয়ে গেল শুভ। কয়েক জায়গা কালি লেপটে গিয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে চিঠি লেখার সময় রোজার চোখের পানি পড়ে পড়ে এমন হয়েছে। শুভর বুকটা কেঁপে উঠল। রোজা তাকে ভুল বুঝে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু কেন কি করেছে সে? চিঠিটা হাতের মুঠোয় দলা করে ফেলল শুভ। শুভর সামনে দাঁড়িয়ে আছে সোহানা আর রাজ। মাত্রই ঘুম থেকে উঠল শুভ। শুভর অজান্তে কত কি ঘটে গিয়েছে শুভ নিজেই জানে না। শুভ রাজ আর সোহানার মুখের দিকে তাকিয়ে আছে। মন ভীষণ ভারী করে শুভ বলল, ভাবি কি হয়েছে? সোহানা বলল, আমি ঠিক জানি না শুভ। আমি ঘুমিয়েছিলাম। রোজা আমার রুমে গিয়ে বলল, আপু এই চিঠিটা শুভকে দিও। একটা সারপ্রাইজ আছে। আমি বললাম তুই দিয়ে দে। রোজা বলল, আমি ঘুমোতে যাচ্ছি, তুমিও ঘুমো। শুভ ঘুম থেকে উঠলেই দিও কেমন। ওর চোখ মুখ কেমন অস্বাভাবিক লাগছিল। আমি ঘুমের ঘোরে কিছুই বুঝে উঠতে পারিনি। আমি আরো 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখি রোজা কোথাও নেই। আমি আর মা পুরো বাড়ি খুঁজেও রোজাকে পাইনি। এই অচেনা শহরে রোজা কোথায় হারিয়ে গেল? আর তোমাকেই বা এই চিঠি কেন? রাজ বলল, ভাবি একটু বাইরে যাও, আমার শুভর সাথে একটু কথা আছে। সোহানা বিষয়টা বুঝতে পেরে বাইরে চলে গেলে শুভ মলিন মুখে তাকিয়ে বলল, কি হয়েছে রাজ? রোজাকে তুই কিছু বলেছিস? আমার সম্পর্কে তো এখানে কারো কিছু জানার কথা নয়। কি হলো রাজ, বল ভাই। কিছু কি জানিস রোজার কি হয়েছে? আমাকে কেন ভুল বুঝল? রাজ শান্ত চোখে শুভর দিকে তাকিয়ে বলল, তুই রোজার সাথে এমন করলি কেন শুভ? কেন অভিনয় করলি ওর সাথে? মেয়েটা ভীষণ ইনোসেন্ট ছিল শুভ। তুই তো ভালোবাসা নিয়ে অভিনয় করা ছেলে না ভাই। হঠাৎ কি হলো? আমি অভিনয় করেছি? আমি কি অভিনয় করতে পারি? আমি রোজাকে ভালোবাসি রাজ। বাট তুই কি কিছু বলেছিস রোজাকে? রোজা আমাকে বলছিল তুই নাকি রোজাকে ভালোবাসিস। আমি বললাম তুই অন্য কাউকে ভালোবাসতে পারিস না। বিকজ তুই ছোটবেলা থেকে অন্য কাউকে ভালোবাসিস। হয়তো ফান করেছিস রোজার সাথে। বিলিভ মি ভাই, আমি রোজাকে ভুল বোঝাতে কিছুই বলিনি। আর রোজা তোকে নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাবে বুঝতে পারিনি আমি। এইভাবে সব ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। আমি রোজাকে ভালোবাসি রাজ। ভীষণ ভালোবাসি রাজ। তোকে অনেক কিছু বলার ছিল, তার আগেই সব এলোমেলো হয়ে গেল। তাহলে সেই মেয়েটা যার জন্য এতগুলো বছর অপেক্ষা করলি? শুভ রাজকে জড়িয়ে ধরে বলল,
সেই মেয়েটাই এই মেয়েটা রাজ। সেই মেয়েটাই আজকের ইরহাম আহমেদ রোজা। আমি ওকে ভীষণ ভালোবাসি। প্লিজ ওকে ফিরিয়ে এনে দে। আই ওয়ান্ট রোজা। একমাত্র তুই পারবি ওর ভুল ভাঙাতে। তুই তো জানিস ছেলেবেলার ভালোবাসা কত যত্নে আগলে রেখেছি আমি। ওর জন্য আমি ঠিক কতটা পাগল। রাজ ভীষণ অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে রোজা বাড়ি ছেড়ে পালালো কেন? আমি নিজেও জানতাম না। বাসে প্রথম যখন ওর মুখ দেখলাম আমার ভেতরে শুরু হলো ভীষণ কম্পন। নড়াইল থেকে ফিরে গেলে যার সাথে আমার বিয়ে হবার কথা সে কিনা পালিয়ে এসছে। যদিও এর আগে রোজা আমাকে কল দিয়ে বলেছিল আমার মতো বয়সী ছেলে সে বিয়ে করতে চায় না। ভেবেছিলাম সে সেইম বয়সী ছেলে বিয়ে করতে চাইছে। হয়তো সিনিয়র পার্সন লাইক করে না। কিন্তু তাকে বাসে দেখে বুঝেছিলাম সে সত্যি পালিয়ে এসছে। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম রোজাকে আমার ভালোবাসা বোঝাবো। রোজাকে ভালোবাসার অনুভূতি বোঝাবো যেন রোজা সিনিয়র পার্সনকে ভালোবাসতে পারে। তারপর সত্য বলবো, যাতে রোজা খুশি মনে আমাকে গ্রহণ করতে পারে। তবে কিছু রহস্য থেকে গিয়েছে। রোজা বারবার বলছিল ওর বিয়ে একটা মধ্যবয়সী মানুষের সাথে ঠিক হয়েছে, কিন্তু ওর বিয়েতে আমার সাথে ঠিক হয়েছিল। রাজের সমস্ত শরীর কাঁপতে শুরু হল। শুভর কথা শুনে শরীরের সমস্ত বলশক্তি হারিয়ে ফেলল। একমাত্র বন্ধুর ভালোবাসার কাছে নিজের ভালোবাসা তুচ্ছ মনে হল রাজের। রোজাকেও প্রচণ্ড ভালোবেসে ফেলেছে আজ রাজ। ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে রাজের। নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়া সহজ কথা নয়। আর মন কারো কথা শুনে চলে না। রোজা এমন একটা মেয়ে যাকে শুভ ভালোবাসে আরও বহু বছর আগে থেকে। রাজ জানে সে রোজাকে ছাড়া মরে যাবে না, তবে কষ্ট হবে। কিন্তু শুভ রোজাকে ছাড়া ঠিকই মরে যাবে। সেই ছোটবেলা থেকে শুভ ভালোবাসে রোজাকে, পাগলের মতো ভালোবাসে। শুভ যে শুধু রোজাকে ভালোবাসে তাই নয়, রাজকেও ভীষণ ভালোবাসে। ভাগ্যিস তার ভালোবাসার কথা শুভ বা রোজা কাউকেই জানায়নি সে। নিজের ভালোবাসার কষ্ট সহ্য করতে পারলেও নিজের বন্ধুর কষ্ট সহ্য করতে পারবে না রাজ। ত্রিকোণ ভালোবাসার সবথেকে মর্মান্তিক কষ্টের জায়গা অবস্থান করছিল রাজ। অপ্রকাশিত ভালোবাসাগুলো ভীষণ পোড়ায়। এমন একজনকে ভালোবাসে যাকে চাইলেও অন্যায় হবে, আবার ভোলাও সম্ভব নয়। রাজ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। শুভ বলল, আমি ঢাকা ফিরে যাচ্ছি রাজ। বাবাকে নিয়ে রোজার বাসায় যেতে হবে। সবটা রোজাকে বলতে হবে। আমার মনে হয় বাবা জানেন না যে রোজা পালিয়েছে। রোজার বাবা হয়তো বলেননি, কেননা বাবা আমার বিয়ের শপিং করছেন। রাজ বলল, তুই যা শুভ তোর ভালোবাসার কাছে। আমি কালই ফিরছি। তোর জীবনের সব আনন্দ নষ্টের মূলে আমি। আমি আমার জীবনের সবথেকে বেস্ট ট্রাই করব রোজাকে তোর জীবনে ফিরিয়ে আনার। আমাকে ক্ষমা করে দে। শুভকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদছে রাজ। এই কান্নার কারণ হয়তো রাজ কোনোদিন শুভকে বুঝতে দিবে না। ক্লান্ত মনে বাসের সিটে মাথা এলিয়ে জানালার দিকে তাকিয়ে চুপচাপ চোখের পানি ফেলছে রোজা। চাইলেই কি পারবে তার জীবনের এই মুহূর্তগুলো ভুলতে? পারবে কি শুভর ভালোবাসা ভুলতে?
হোক না সেটা মিথ্যা আর অভিনয় ঘেরা, তবুও তো ভালোবাসা ছিল রোজার কাছে। সেকেন্ডে সেকেন্ডে শুভর মৃদু হাসি ভেসে উঠছে রোজার মন আর মস্তিষ্কে। এই কদিনে যেন হাজার বছরের স্মৃতি জড়িয়েছে শুভর সাথে রোজা। মন জ্বলছে, পুড়ছে, দম বন্ধ হয়ে আসছে, ভীষণ কষ্ট হচ্ছে রোজার। বারবার মাথা নাড়া চাড়া দিয়ে ভুলতে চেষ্টা করছে শুভকে আর শুভর সাথে জড়ানো স্মৃতিগুলো। চোখ দুটো রক্তজবার মতো হয়ে আছে রোজার। কিছুতেই শুভকে ভোলা সম্ভব নয়। এক্ষুনি মন চাইছে এই যন্ত্রণা ভুলতে মৃত্যুকে আলিঙ্গন করতে, কিন্তু সেটা করলে ভীষণ স্বার্থপরের মতো কাজ হবে তার বাবার সাথে। রোজার বাবা মেয়েকে প্রাণের অধিক ভালোবাসেন। জীবনে একটা ভুল করেছেন রোজার বিয়ের ব্যাপারে, এটা রোজার ধারণা। যে মানুষটা খাইয়ে পরিয়ে সব চাহিদা পূরণ করে বড় করেছে, তার সামনে নিজেকে শেষ করে তার জীবনটা মৃত্যু যন্ত্রণার মতো ভয়াবহ করতে চায় না রোজা। যে ভালোবাসে না, তার জন্য জীবন দিয়ে যে মানুষগুলো তাকে ভালোবাসে তাদের কষ্ট দিতে চায় না রোজা। রোজার বাবার রোজা ছাড়া কেউ নেই। সে মরে গেলে কি হবে তার বাবার? এমনিতেই বাবাকে ভীষণ কষ্ট দিয়েছে সে। পৃথিবীর মানুষগুলো যদি ভেবে থাকে কেউ ঠকানোর পরেও সুইসাইড করেনি বলে রোজার যন্ত্রণা কম হচ্ছে, ভালোবাসা কম ছিল, তাতে রোজার কিছুই যায় আসে না। রোজা নিজের ভালোবাসা মানুষের কাছে প্রমাণ করতে ইচ্ছুক নয়। ভালোবাসাটাও একান্ত তার ছিল, কষ্টগুলোও একান্ত তার। বাবা নামক প্রাপ্তির মানুষটা কম গুরুত্বপূর্ণ না রোজার কাছে। জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। এই বাবা না থাকলে হয়তো আজ চলন্ত কোনো গাড়ির নিচে পড়ে আত্মবলি দিত রোজা। এই কষ্ট ভীষণ কষ্ট, ঠকে যাওয়ার মতো কষ্ট নেই। পথ ফুরাচ্ছে না রোজার। আজ যেন পথ অনেক বেড়ে গিয়েছে, ড্রাইভার যেন গাড়ি চালাচ্ছেই না। এখনই কেউ তাকে উড়িয়ে তার বাবার কাছে নিয়ে গেলে ভীষণ খুশি হতো রোজা। অঝরে ঝরা অশ্রু কি কখনো থামবে রোজার চোখে? শুভর দেওয়া সমস্ত জিনিস রেখে রোজা চলে গিয়েছে। শুকানো ডালিয়া ফুলটাও রেখে গিয়েছে। শুভ রোজার সমস্ত কাপড় গুছিয়ে রওনা হল। টেনশনে বারবার নিজের ঠোঁট ভেজাচ্ছে শুভ। বাস স্ট্যান্ডে গিয়েও রোজাকে খুঁজে পায়নি রোজাকে। শুভ ভীষণ টেনশন করছে রোজার কোনো ক্ষয়ক্ষতি না হয়। রোজার ভুল না ভাঙানো পর্যন্ত শুভর এই উত্তেজনা যন্ত্রণা কমবে না। নিশ্চয়ই রোজা সবটা শুনে তাকে খুশিতে জড়িয়ে ধরবে। শুভর পুরো জীবনটা রোজার ভাবনা ভেবেই কেটেছে। আজ স্বপ্নের এত কাছাকাছি এসেও সবটা নষ্ট হতে দিবে না। রোজা হয়তো অভিমানে বাবার পছন্দের সেই বুড়ো লোককে বিয়ে করতে রাজি হয়ে যাবে, কিন্তু বরের জায়গা আমাকে দেখে খুশিতে পাগল হয়ে যাবে। শুভ সব পজিটিভই ভেবে যাচ্ছে, তবুও যন্ত্রণা কমছে না কিছুতেই। ভালোবাসার মানুষটা ভুল বোঝার মতো যন্ত্রণা কি পৃথিবীর আর কোথাও আছে? এই যন্ত্রণা ভীষণ ভালোবাসা একজন প্রেমিকই ভালো জানে। শুভ ভাড়ার বাইকে রওনা হল প্রিয়তমার শহরে। একের পর সিগারেট টানছে রাজ। জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ সিগারেট হাতে করতে বাধ্য হয়েছে রাজ। বুকের ভিতর রোজা নামক অনুভূতি ভয়ানক আকারে ধারণ করেছে তার। এই অনুভূতি কিছুতেই মুছতে পারছে না রাজ। আসলেই কি সম্ভব? কাউকে প্রচণ্ড ভালোবেসে ফেলার পর তার সাথে গড়ে ওঠা কতগুলো স্মৃতি চাইলেই কি মুছে ফেলা সম্ভব?
দরজায় ঘুষি মেরে হাত কেটে কতখানি রক্ত বেরিয়েছে রাজের সেদিকে খেয়াল নেই রাজের। মনের যন্ত্রণা তীব্র হওয়ায় হাতের যন্ত্রণা অনুভবই হচ্ছে না। আজ যদি শুভর ভালোবাসা না হতো রাজ যে কোনো কিছুর বিনিময়ে রোজাকে তার করেই নিত। রোজার প্রতি রাজের তীব্র ভালোবাসা কখনো প্রকাশ করা সম্ভব নয়। রাজ নিজেও জানে সে শুভর থেকে বেশি ভালোবাসতে পারেনি, কেননা সেই ছোটবেলার ভালোবাসা শুভর। তাছাড়া শুভ তার বন্ধু নয়, ভাই। শুভ যদি জানে রাজ রোজাকে ভালোবাসে নিজেকে শেষ করে দিবে। এমন দোটানার জীবনে ভীষণ যন্ত্রণা হচ্ছে রাজের। অশ্রুভেজা চোখে নিজের ফোনটা নিয়ে শুভর ছবি বের করে শুভর সাথে কথা বলছে রাজ। শুনেছি মানুষ নাকি ভালোবাসার জন্য বন্ধুত্বে বেইমানি করে। কিন্তু না শুভ, আমি আমাদের বন্ধুত্বের অমর্যাদা করতে দিব না। আমাদের বন্ধুত্ব পৃথিবীর সবথেকে বেস্ট ছিল, আছে, থাকবে। আমি প্রমাণ করে দিব বন্ধুত্বের বাইরে কিসের ভালোবাসা। কি সব ভালোবাসার কথা ভাবছি? তোকে কষ্ট দিয়ে কি আমি ভালো থাকতে পারবো ভাই? রোজা নামক এই অজান্তে গড়ে ওঠা ভালোবাসার কথা আমি আর ভুলেও মনে করব না শুভ। সরি ইয়ার, ভেরি সরি। রাজের আম্মা রাজের রুমে এসে চেঁচিয়ে ওঠেন রক্ত দেখে। সোহানা এগিয়ে এসে বলে, একি রাজ, কি হয়েছে তোমার? রাজ কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। রোজার না বলে চলে যাওয়া, শুভর হঠাৎ চলে যাওয়া, রাজের এমন ব্যবহারে বাড়ির সবাই কিছু না কিছু বুঝতে পারছে। রাজদের ফ্যামিলির হাসি আনন্দ সব বন্ধ হয়ে গেল। প্রায় মধ্যরাতে রাজ বাসায় এসে সোজা নিজের আম্মার ঘরে প্রবেশ করল। রাজের আম্মা তখন ও জেগে রাজের জন্য। রাজ এসেই মায়ের পায়ের উপর মাথা রেখে বাচ্চাদের মতো কাঁদছে। আম্মু, তোমার কাছে এসছি একটু কাঁদার জন্য। ভীষণ কষ্ট হচ্ছে আম্মু। আমি তোমাকে বলেছিলাম রোজাকে তোমার বৌমা বানাতে চাই, কিন্তু সেটা সম্ভব নয়। ছেলের মাথায় হাত বুলিয়ে রাজের আম্মা বলল, কি হয়েছে সোনা? আম্মু, রোজা সেই মেয়ে যার সাথে শুভর বিয়ে ঠিক হয়েছে। শুভ আর রোজা দুজন দুজনকে ভালোবাসে। আমি জানতাম না আম্মু। জানলে কখনো রোজাকে ভালোবাসতাম না। কাঁদিস না সোনা, সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। রাজের আম্মার ও ভীষণ কষ্ট হচ্ছে ছেলের জন্য। শুভ ও তার ছেলের মতো। এক ছেলের জন্য অন্য ছেলেকে কিভাবে সে কষ্ট দিবে? সোহানার থেকে সব ঘটনা শুনেছেন বলে রাজকে আর প্রশ্ন করল না। আম্মু, আমাকেই সব ঠিক করতে হবে। আজ আমার ভুলের জন্য শুভ আর রোজার মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। নিজেকে ক্ষমা করতে পারছি না। তুমি তো ইচ্ছা করে কিছু করনি সোনা। আমরা অহনার বিয়েতে কালই ঢাকা যাচ্ছি। সেখানে গিয়ে রোজাকে সবটা বুঝিয়ে বলবো। রাতেই সোহানা সব ব্যাগ গুছিয়ে রেখেছে। মধ্যরাতে রোজা নিজের বাড়িতে এসে পৌঁছাল। বাড়ির কলিং বেল কয়েকবার চাপতেই রোজার বাবা চোখে সাদা ফ্রেমের চশমা পরে বেরিয়ে এসে দরজা খুললেন। দরজা খুলেই চমকে গেলেন। নিজের মেয়েকে এভাবে দেখবে ভাবতেই পারেনি রোজার বাবা। বাবাকে দেখেই বাবার পায়ের নিচে পড়ে পা জড়িয়ে ধরল রোজা। হাউ মাউ করে কেঁদে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি ভুল করে ফেলেছি বাবা। আমাকে শাস্তি দিতে চাইলে দাও বাবা। যার সাথে ইচ্ছা তুমি বিয়ে দাও বাবা। আমি আর আপত্তি করব না। রোজার বাবার চোখে পানি।
একমাত্র মেয়েকে হন্য হয়ে খুঁজেছিল এতদিন। মেয়ে ছাড়া ভীষণ অসহায় হয়ে পড়েছিল রোজার বাবা। মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, মা তুমি এসেছ, আমার কি তুমি ছাড়া কেউ আছে? তুমি আমাকে ছেড়ে গেলে একটা বার ভাবলে না আমার কি হবে? রোজা আরো জোরে কেঁদে বলল, সরি বাবা, আমি ভীষণ অন্যায় করে ফেলেছি। তুমি যা বলবে তাই হবে বাবা। রোজার বাবা বললেন, ভুল আমারই ছিল মা। আমি একটা খারাপ ফ্যামিলিতে তোমার বিয়ে ঠিক করেছিলাম। তুমি চলে যাওয়াতে ওরা অনেক বাজে কথা বলেছে। শুধু বাজে কথা বলেছে এমন নয়, আরও সাংঘাতিক একটা কাজ করেছে যেটা এক্ষুনি বলতে চাইছি না। বলবেই তো বাবা। যার মেয়ে পালিয়ে যায় তার বাবাকে তো অপমান হতেই হয়। সব আমার জন্য বাবা। আমি খুব খারাপ মেয়ে। মা আমার মাথায় হাত রেখে কথা দাও আর কখনো আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। রোজা বাবার মাথায় হাত রেখে কথা দিল আর কখনো তার বাবার অনুমতি ছাড়া কোথাও যাবে না। সেদিন সারারাত বাবা মেয়ে মিলে গল্প করল। অনেক মান অভিমান আর দুঃখ কষ্টের গল্প করল। সে রাতে শুভ ও বাসায় পৌঁছাল। এএস আয়ান আহমেদ শুভ, কোম্পানির একমাত্র উত্তরাধিকারী যার জীবনে কোনো কিছুর অভাব নেই। মা বাবার একমাত্র আদরের ছেলে। শহরের যে কোনো ফ্যামিলির সুন্দরী মেয়ে তার সাথে বিয়ে দিতে এক বাক্য রাজি হবে। আজকাল সুন্দর চেহারা আর টাকা থাকলে সবই সম্ভব। শুভর জীবনে সবকিছু থাকলেও ছিল শুধু রোজার অভাব। সেই ছোটবেলা রোজাকে দেখে ভীষণ মুগ্ধ হয়েছিল। রোজার জন্য কেটে যাওয়া ব্লু দাগ রোজ আয়নায় দেখে শুভ নিয়মিত খোঁজ খবর রেখেছে রোজার। কিন্তু রোজার সামনে গিয়ে কখনো বিরক্ত করেনি। ভেবেছিল একবারে বিয়ের পর চুটিয়ে প্রেম করবে। মা বাবাকে বলে বিয়ে ও ঠিকঠাক করেছিল। কিন্তু সবকিছু কিভাবে এলোমেলো হয়ে গেল শুভ বুঝতে পারল না। মধ্যরাতে বাসায় এসে চিৎকার করে ডাকছে আম্মু বাবা। ছেলের চিৎকারে শুভর মা বাবা এগিয়ে এসে বললেন, কি হয়েছে বাবা? ছেলের চোখে মুখে চিন্তা ভর করেছে। চোখ মুখে ভীষণ বিষণ্ণতা। শুভর মা বাবা ভীষণ চিন্তা নিয়ে বলছে, বাবা তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আমাদের খুলে বলো। এক্ষুনি রোজাদের বাসায় চলো বাবা। জাস্ট এক্ষুনি। শুভর বাবা আর মা দুজনের মুখের দিকে তাকাচ্ছে বারবার। তাদের চোখে মুখে হঠাৎ রোজা নামটা শুনে যেন চমকে যাওয়ার মতো অবস্থা হল। শুভ বলল, কি হলো, কি দেখছো তোমরা, চলো। শুভর মা মিসেস অন্তরা বলল, বাবা মাত্র তুমি আসলে একটু রেস্ট নাও। ঘড়িতে তাকিয়ে দেখো কয়টা বাজে। এত রাতে কারো বাসায় যাওয়া কি ঠিক হবে? মানুষ কি এটা ভালোভাবে নিবে? তুমি একটু শান্ত হও বাবা। বিয়ের দিন তারিখ ঠিক আছে তো? শুভর বাবা আতিকুল আহমেদ নিজের ওয়াইফের দিকে তাকিয়ে এবার শুভর দিকে তাকিয়ে বললেন, তোমার বিয়ে ওই বাড়িতেই হবে শুভ। আর আমার পছন্দের মেয়ের সাথেই হবে। শুভ বেশ স্বস্তি পেল। যাক, বিয়ে এখনো ভাঙেনি। কিছুটা নিশ্চিন্ত হল শুভ। শুভর বাবা বললেন, নড়াইল কেমন ঘুরলে? ভীষণ ভালো বাবা। আসলেই শহরটা ভীষণ সুন্দর। তুমি গেলেই বুঝতে কতটা সুন্দর। জাস্ট দেখার মতো। তো আমাদের না জানিয়ে এইভাবে হুট করে চলে এলে যে? আর কিছুদিন থাকার কথা ছিল না?
আর আসবে বললে গাড়ি পাঠাতাম। যাওয়ার সময় ও জিদ ধরলে বাসে চড়বে। আর রাজ কোথায়, সে ফেরেনি। ওহো বাবা, একটু জরুরি প্রয়োজনে আসতে হলো। আর রাজ আসবে কাল বা পরশু। আমি হুট করে আসাতে রাজ রেডি হতে পারেনি বাবা। শুভর মা মিসেস অন্তরা বলল, বাবা আমি খাবার গরম করছি, তুমি যাও ফ্রেশ হও। অনেক রাত, কাল গল্প হবে। নো আম্মু, আমি কিছুই খাব না, ক্ষুধা নেই। না খেয়ে রাতে ঘুমোনো যাবে না বাবা। আম্মু তোমার ছেলে এক রাত না খেলে মরবে না, বুঝলে? আমি শাওয়ারে যাচ্ছি, তোমরা ঘুমিয়ে যাও মাই ডিয়ার সুইট আম্মু। এসব কি কথা বাবা? ছিয়েসবো আর বলবে না। আম্মু ভয় পেলে দারুণ লাগে তোমায় রিয়েলি। মার হবে যা শাওয়ারে। বেশি ভিজবি না কিন্তু। ওকে মমো। আতিকুল আহমেদ ভীষণ দুশ্চিন্তা নিয়ে বিছানায় কপালে হাত দিয়ে বসে আছে। মিসেস অন্তরা স্বামীর পাশে বসে বলছে, কপালে হাত দিয়ে বসে আছো কি জন্য শুনি? তুমি বুঝতে পারছো না কেন? খানিকটা চিল্লিয়ে বলল, কেন, আমার বোঝার কথা কি? আর আমার সাথে চিল্লাচ্ছ কেন? তখন বারবার বলেছিলাম তোমার ছেলে জেদি ছেলে। তার কাছে না শুনে এমন একটা সিদ্ধান্ত নিও না। ছেলে ঝামেলা করবে। আমার কথা শুনলে না, এখন আমার সাথে চিল্লাচ্ছ। নিজের জেদ ধরে রাখলে। আমি ওর বাবা নাকি ও আমার বাবা? ওকে আমার কথা শুনতে হবে। দেখো শোনে কিনা। শুনলে ভালো। শোনো, তুমি ওর মা। তুমি ওকে বুঝিয়ে বলবা। তুমি একটু অনুনয় বিনয় করে বললে ও নিশ্চয়ই শুনবে। কি বলবো আমি যে তোমার বাবা রোজা নয়, রোজার বোন অহনার সাথে বিয়ে ঠিক করেছে। নিজে নিজে গিয়ে গলায় চেইন পরিয়ে এসছে। এসব বলতে বলছো তাই তো। তোমার ছেলের রিয়্যাক্ট কেমন হবে বুঝতে পারছো? তুমি জানো না তোমার ছেলে রোজাকে ছেলেবেলা থেকে ভালোবাসে। অহনা কেন, পৃথিবীর কোনো মেয়েকেই তোমার ছেলে বিয়ে করবে না। প্রয়োজনে চিরকুমার থাকবে, বুঝেছ? তো কি করতাম আমি? আমি তো রোজার সাথেই বিয়ে ঠিক করেছিলাম। আমি কি ছেলের পছন্দ মেনে নেয়নি? জেনে শুনে অমন চরিত্রহীন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না আমি। কত বড় নির্লজ্জ হলে আমাকে কল দিয়ে বলে আপনার ছেলেকে জানিয়ে দিব। আপনাকেও জানিয়ে দিচ্ছি, আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার বয়ফ্রেন্ড আছে, তার সাথে পালিয়ে যাচ্ছি আমি। আপনাদের লজ্জা করে না? বয়স্ক ছেলের সাথে আমার মতো মেয়ের বিয়ে দিতে চান? আমার ছেলের কি এমন বয়স? ৬৭ বছরের, ছোট বড় হয় কিনা সন্দেহ। আমার ছেলেকে যা তা অপমান করেছে আমার কাছে। ইকবলের মেয়েটাকে ভালো ভাবতাম, ছি ছি, এমন বেয়াদব মেয়ে আগে দেখিনি। তাছাড়া অহনার মা আমাকে আরও অনেক কিছু বলেছে। ছেলের কপাল ভালো, বিয়েটা ভেঙে গিয়েছে। সত্যি পালিয়ে গেল ওই মেয়ে। বিয়ের পর পালালে কি করতাম ভেবেছ? আমার মান সম্মান আজ অহনার মায়ের জন্য বেঁচে আছে। প্রেস মিডিয়া এক হয়ে গেছিল আয়ানের হবু বউ পালিয়েছে শুনে। ভাগ্যিস অহনার মা তখন বলেছিল অহনার সাথে বিয়ে ঠিক করে আমার ইজ্জত বাঁচাতে। আমি সারা জীবন উনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। অহনা দেখতে ভারী মিষ্টি। আমাকে বাবা বলে ডাকে। আমাদের ছেলে ভীষণ সুখী হবে। মিডিয়াতে নিউজটা কে দিল? সেটা কিভাবে জানব?
মিডিয়ার লোকের প্রশ্নের চাপে বলেছি ওই বাড়িতেই আমার ছেলের বিয়ে হচ্ছে। দেখো তুমিও কিন্তু ইকবল ভাইকে কম কথা শোনাওনি। সেটা ওর মেয়ের জন্যই শুনিয়েছি। শুভ একভাবে শাওয়ার নিচ্ছে। শরীরের তাপ কমছে না। পানি লাগিয়ে কি আর মনের তাপ কমে? মন ছটফট করছে শুভর। কখন রোজার সাথে দেখা হবে? প্রায় সারা রাত শাওয়ার নিয়েছে শুভ। গায়ে প্রায় জ্বর চলে এসছে। পরের দিন খুব ভোরে অহনা ঘুম থেকে উঠে ব্রাশ করছে। ইকবল আহমেদ অহনাকে দেখেই বলল, মা অহনা ঘরে যাও, দেখে এসো কে এসছে। কে এসছে কাকু? যাও নিজেই দেখো রোজার রুমে। অহনা রোজার রুমে প্রবেশ করে দেখে রোজা ফ্লোরে বসে খাটে মাথা দিয়ে আছে। চোখ ভরা পানি। অহনা রোজাকে দেখেই জোরে বলে উঠল, আরে রোজা আয়া তুই। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ ইয়ার। কিন্তু রোজার মাঝে কোনো উৎসাহ নেই। অহনার খেয়াল করল রোজার চোখে পানি। অহনার হাসি বিলীন হয়ে গেল। রোজাকে জড়িয়ে ধরে বলল, এই রোজা কি হয়েছে বল না ইয়ার। এই রোজা চুপচাপ কেন আছিস? এইভাবে কাঁদছিস কেন? রোজা অহনাকে জড়িয়ে ধরে ভীষণ জোরে কেঁদে দিয়ে বলল, আমি ঠকে গেছি অহনা। ভীষণভাবে ঠকেছি। ভালোবাসার মানুষ চিনতে ভুল করেছি আমি। ওই কি হয়েছে বল না প্লিজ। আমার স্বপ্নের মতো বৃষ্টিবিলাস হয়েছিল একজনের সাথে। রাজপুত্রর মতো এসেছিল আমার কাছে। ভীষণ ভালোবেসেছিল। আমিও তাকে ভীষণ ভালোবেসেছিলাম। কিন্তু সব মিথ্যা ছিল। সে আমাকে ভালোবাসেনি অহনা। আমাকে ঠকিয়েছে। কুল ইয়ার। মে হো না তেরে সাথ। সব কিছু ঠিক করে দিব। কোথায় রাস্তায় দেখা এক ছেলে তোকে ঠকালো। ওই বেটারে পাই আমি জীবনের মতো শিক্ষা দিয়ে দিব, তুই একদমই ভাবিস না কিন্তু। আমি তাকে ভুলতে চাই, কিন্তু ভুলতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে অহনা। কি নাম ওই ছেলের? রাজ? না। তাহলে? শুভ। নামটা শুনেই অহনা একটু চমকে গেল। এটা কোনো শুভ? ধুর, এক নামে তো কত মানুষই আছে। এটা তার হবু বর কেন হতে যাবে? অহনা রোজাকে জড়িয়ে ধরে বলল, তোর মতো কিউটিকে কেউ ঠকাতে পারে? কি বলেছে তোকে ভালোবাসে না? লাস্ট কথা কি হয়েছে? আমার সাথে আর তার লাস্ট কথা হয়নি। শুনেছি তার বিয়ে, ঠিক এটুক শুনেই চলে এসছি। আরে ইয়ার, এটাকে ঠকানো বলে না। বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো হয়নি। হয়তো ঠিক হওয়া বিয়ে ভেঙে তোকে বিয়ে করবে। নো অহনা, আমি এমন কিছুই চাই না। তার সাথে আমার আর দেখা হবে না। যদি রিয়েল লাভ হয় না, খুঁজতে খুঁজতে চলে আসবে এখানে। আর তোর অভিমান ভাঙাতে মরিয়ে হবে, বুঝলে ডার্লিং। আমার ভাগ্য এতটাও ভালো নয় অহনা। বাবা একজন বয়স্ক মানুষের সাথে বিয়ে ঠিক করল। সেখান থেকে বাঁচতে পালালাম। গিয়ে দেখা গেলাম আমার স্বপ্নের পুরুষের। মাত্র কয়েকদিনে আমার মন প্রাণ সব কেড়ে আমাকে সারা জীবনের মতো কাঁদিয়ে দিল। সব ভালো তার শেষ ভালো যার ইয়ার। দেখিস এত ভালোবাসা পাবি জীবনে, জাস্ট অবাক হয়ে যাবি। এমন সময় দরজায় কড়া নাড়ল কেউ। রোজা আর অহনা দুজনেই ফিরে তাকালো। চলবে।